আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ। মার্কেটিং জগতে 20 ইয়ার্স কাজ করছি। তো আজকে আমাকে একটু কমেন্টসে যদি জানান যে আমাদের লাইভটা শোনা যাচ্ছে কিনা? আ যদি লাইভটা শোনা যায় তাহলে আজকে আমাদের ২ জন গেস্ট আছে। তাদেরকে আমি ইনভাইট করব আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আজকে আমাদের টপিক হচ্ছে যে একটা কম্পিটিটিভ মার্কেটে কিভাবে আমরা হচ্ছে স্টেপগুলো নিবো, সাকসেসফুলি কিভাবে লিড করা যাবে একটা কম্পিটিটিভ মার্কেটে। সো আমাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানালে আমার জন্য ভালো হয়। ওকে, আমি একটু কমেন্টসে জানাবেন কি আমাকে শোনা যাচ্ছে কিনা? যদি শোনা যায় তাহলে আমি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইনভাইট করছি আমাদের ফার্স্ট গেস্ট নিজাম উদ্দিন আকুন ভাই। আসসালামু আলাইকুম। আজাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে আমাদের নাজমুল হুদা নাইম ভাইকে ইনভাইট করতে পারি। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করবে নাইম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আজাদ ভাই, নিজাম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাইম ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? বিজয় দিবসের জি আলহামদুলিল্লাহ। নাইস টু সি হ্যাঁ, ইউ। বিজয় দিবসের শুভেচ্ছা। রাইট। ইজ ইট ওকে? হ্যাঁ, নেটওয়ার্ক তো ঠিক আছে। তো কেমন আছেন নাইম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, চলছে। ভালো শীত পড়েছে, সো শীতের একটা ইম্প্যাক্ট আছে। আচ্ছা, বাট দেন এগেইন থিংস আর গোইং গুড, আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা বলেন? না, শীত তো 2 দিন মোটামুটি ভালোই পাইলাম। ভাবলাম যে এবার মনে হয় নর্থ বেঙ্গলে যাওয়াটা ডিফিকাল্ট হবে। আমি একটু প্ল্যান করছিলাম রাজশাহীতে, রংপুরে যাবো আর কি। লেটস সি, দেখা যাক কোন দিকে যায়। সো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের টপ মাল্টিন্যাশনাল কোম্পানির একজন সিএমও নাইম ভাই। উনি হচ্ছে ফিলিপ মরিসে আছেন। এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের ওনার আরেকটা বড় পরিচয় আমি দিতে নিজাম ভাই, সেটা হচ্ছে যে আমাদের সেলস লিডার বিডি যে ইউটিউব চ্যানেল এবং আমাদের যে সেলস লিডার বিডির যে পেজ, এইটা উনার তৈরি করা এবং উনি হচ্ছে এটার ফাউন্ডার। তো থ্যাংক ইউ নিজাম ভাইকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম সেলস পিপলদের জন্য করার জন্য। Not only for sales people, any marketing people, those are working in Bangladesh for long time, these all are connected to Nijam Bhai for a long time. So আরেকটি মেমোরি আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজ থেকে 4 বছর আগে ঠিক লিডার স্টকে এই 16 ডিসেম্বরে দিনে নিজাম ভাই আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছিল। আমি সেটা মেমোরি হিসেবে আজকে পেয়েছি। তো আল্লাহর কি খেলা, আজকে নিজাম ভাই হচ্ছে গেস্ট, আমি হচ্ছে হোস্ট। ঠিক আছে? তো আমার আসলে ভালো লাগছে যে ঠিক 16 ডিসেম্বরেই কিন্তু আমার প্রোগ্রামটা পড়েছিল এবং আজকে আমি নিজাম ভাইয়ের কে ইন্টারভিউ নিচ্ছি আর কি। তো নিজাম ভাই, থ্যাংক ইউ আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং নাইম ভাইকেও অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আর যারা এই প্রোগ্রামটা দেখছেন আমাদের এই সেলস লিডার্স ইন বিডি পেজে এবং আমাদের গ্রুপে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল শুভেচ্ছা বিজয় দিবসের। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। আর আজাদ ভাই খুব সুন্দর করে প্রেজেন্টেশন করছেন। থ্যাংকস এ লট আজাদ ভাই, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা এই সময়ের ভিতরে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মার্কেটে মুভমেন্ট, মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলসের স্ট্রাগলস, এগুলো সব নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমে নাইম ভাইয়ের কাছে যাই।
নাইম ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নাইম ভাই আপনি কিভাবে মানে কোথা থেকে শুরু করলেন এই জার্নি অফ সেলস এন্ড মার্কেটিং? আপনি আপনার জীবনের শুরুটা যদি আমাদের সাথে একটু বলেন, কারণ আমরাও আপনার মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিএমও হইতে চাই। আমাদের অনেকেই চায় যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা কিভাবে ভালো করব, আমরা কিভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে চান্স পেতে পারি। সো আপনার জীবন জার্নিটা আমাদের জন্য একটা ইন্সপায়ারিং হতে পারে, যে কিভাবে শুরু করলে আসলে একটা এমএনসি তে সিএমও হওয়া যায়, সিইও হওয়া যায়, সামথিং লাইক দ্যাট। তো ফ্লোর গোজ টু নাইম ভাই। আজাদ ভাই, থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। এটা ইটস লাইক ব্লেসড উইথ প্যারেন্টস ব্লেসিংস, বাবা মায়ের দোয়া ছিল, এবং আমার যে সিনিয়ররা ছিলেন তাদের লার্নিং, তাদের হচ্ছে নার্চার যেভাবে আমাকে করেছেন, সেটাই অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছে আজকে এখানে আসতে। আমি যদি আমার জার্নিটা বলি, আমার জার্নি খুব বড় না, 17-18 বছরের একটা ছোট একটা জার্নি, এখন অনেক দূর বাকি। আমি হচ্ছে বিবিএ করার পরে ইন্টার্নশিপ করি গ্রামীণ ফোনে, বিজনেস সলিউশন টিমে। তারপরই আসলে নেসলেতে চান্স পাই। নেসলেতে আমি ঢুকে যাই, সেটা আই থিঙ্ক 2008 সালের ঘটনা। সো আমি আসলে জয়েন্ড নেসলে অ্যাজ টেরিটরি অফিসার। সো আমি সেলসেই জয়েন করি, এবং সেলসে জয়েন করে আমি সৌভাগ্যক্রমে আসলে নতুন দেখা যায়, নতুন যারা সেলসে জয়েন করে তারা ঢাকায় পোস্টিং পায় না। তো আমি একটা লাকি ছিলাম, আমি ঢাকায় পোস্টিং পেয়ে গিয়েছিলাম, এবং পোস্টিং পেয়েছি কারণ বাজারে। যদিও মার্কেটটা খুব ক্রিটিক্যাল ছিল, প্রচন্ড হোলসেল ড্রিভেন মার্কেট, খুব ক্রিটিক্যাল একটা মার্কেট। তো ওই পেয়ে যাই। তো আমি সেলসে ছিলাম মনে হয় 2.5 বছরের মতো টেরিটরি অফিসার হিসেবে। প্রথমে কারণ বাজারে ছিলাম 1-1.5 বছর, তারপরে আই মুভ টু যাত্রাবাড়ি। তো ঢাকাতেই ছিলাম আমার ক্যারিয়ার। তারপর অপরচুনিটি আসে ব্র্যান্ডে চলে যাওয়ার। তারপর আমি আসলে ব্র্যান্ডে চলে যাই, ওখানে ব্র্যান্ডেই ছিলাম আমি নেসলেতে তারপরে প্রায় 8-9 বছরের মতো, যেখানে আসলে আমি ব্রেকফাস্ট সিরিয়ালস দেখতাম, তারপর হচ্ছে ডেইরির কিছু প্রজেক্ট দেখতাম। তারপর আসলে আমি নেসলে 10 বছরের জার্নিটা শেষ করি বিং দি ব্র্যান্ড ম্যানেজার ফর ম্যাগি নুডলস। তো আমি আসলে 3-4.5 বছর ম্যাগি নুডলস দেখে তারপর আই লেফট নেসলে। ওখান থেকে আমি জয়েন করি হচ্ছে আরলায় জয়েন করি এজ আ ক্যাটাগরি ম্যানেজার। আরলা তো হচ্ছে বাংলাদেশে ড্যানো ব্র্যান্ডটা বিক্রি করে। তো ওখানে জয়েন করি ক্যাটাগরি ম্যানেজার, এবং আমার রোলটাই ছিল আসলে অ্যাফোর্ডেবল নিউট্রিশন, বিকজ বাংলাদেশে অ্যাফোর্ডেবিলিটি এবং নিউট্রিশন এই দুইটি আসলে একটা বড় ডিসকাশন টপিক। তো ওইটা কিভাবে আসলে ইনোভেশন, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসে ড্রাইভ করা যায় বাংলাদেশ মার্কেট, সাথে আরো অন্যান্য 2-1টা মার্কেটে আমরা সেটা হেল্প করে সাপোর্ট দিয়ে ওই মার্কেটে লঞ্চ করতে পারি কিনা, সেই অবজেক্টিভে আসলে আমার রোলটা ছিল। তো ওখানে আমি 2-2.5 বছরের মতো ছিলাম আরলাতে ক্যাটাগরি ম্যানেজার হিসেবে, মোটামুটি রিজনাল রোল। তারপরে আমি আসলে আবার আই মুভ ব্যাক টু নেসলে ডেইরির ক্যাটাগরি বিজনেস হেড হিসেবে, যেখানে আমি ডেইরি বিজনেসটাই দেখতাম। ডেইরিতে তখন নিডো ছিল, মাইলো ছিল, এভরিডে ছিল, সল দুধ এবং হচ্ছে মল্ট ড্রিঙ্ক ক্যাটাগরিটা দেখতাম। ওখান থেকে তারপর আমি হচ্ছে আবারও সেম 2.5 বছর পর আমি নেসলে ছেড়ে দিই। নেসলে ছেড়ে আমি এশিয়ান পেইন্টসে জয়েন করি। এশিয়ান পেইন্টসে আমি হেড অফ মার্কেটিং হিসেবে জয়েন করি। সেখানে প্রায় 1.5-2 বছরের মতো ছিলাম। ওখানে একটা বড় স্ট্রাকচার টিম ছিল। সো এশিয়ান পেইন্টস থেকে তারপরে রিসেন্টলি আমি আই মুভ টু টোবাকো ফার্ম, ফিলিপ মরিস। সেখানে প্রায় 1 বছরের মতো হয়েছে। এখানে আসলে আমি জয়েন করেছি এজ আ কমার্শিয়াল হেড। আই হেড দি সেলস এন্ড মার্কেটিং বোথ ফাংশনটা আমি আসলে হেড করি, লিড করি। কংগ্রাচুলেশন। সো এই আর কি আমার জার্নি। খুব বেশি জ্ঞান আমার নাই, আমি হচ্ছে কাজের মধ্যে দিয়ে আছি। সো একটা যেটা বড় ওয়ান অফ দ্য রিজন যে আমি আসলে সেলসটা আবার ব্যাক করতে চেয়েছি, বিকজ শুধু মার্কেটিং বা শুধু সেলস হিসেবে আসলে আইসোলেটেড ওয়েতে কাজ করা হয়, যে আমি শুধু সেলস আছি। অনেক সময় দেখা যায় মার্কেটিং এর একটা কোর স্ট্র্যাটেজি বা কোর রিজন অবজেক্টিভ মিস করে যাচ্ছে। আবার আপনি মার্কেটিং এ আছেন, দিন শেষে সেলস তো সেলস টিমই করছে। সো দেখা যাচ্ছে অবজেক্টিভ ঠিক মতো ট্রান্সলেশন হচ্ছে কিনা সেটা একটা বড় ব্যাপার। তো বিং দি কমার্শিয়াল হেড হচ্ছে, যেহেতু পুরো ডিপার্টমেন্টে আমার সেলস এবং মার্কেটিং, ট্রান্সলেশন অফ ভিশন টু ফিল্ডের প্রবলেম গুলা বুঝে মার্কেটিং পার্টে হচ্ছে কারেকশন করার স্ট্র্যাটেজিস এন্ড অ্যাকশনস, এই জিনিসটা একদম হলিস্টিক লেভেলে হয় আর কি। সো এই হচ্ছে আমার জার্নি।
আজাদ ভাই, না, over to you. ইটস এ বিগ জার্নি। অনেক বড় একটা আপনার জার্নি। আপনি অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন, আপনার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। ডেফিনেটলি আমরা ওয়ান টু ওয়ান এগুলো কোয়েশনের মাধ্যমে আমরা ট্রাই করব কিছু ব্র্যান্ডিং কিভাবে আজকে শেখা যায়, কিছু মার্কেটিং শেখা যায় কিনা। আর আমাদের সেলসের গুরু তো আছেনই। Of তো course. আমি যাচ্ছি হচ্ছে আমাদের নিজাম ভাইয়ের কাছে। নিজাম ভাইয়ের কাছে আমারও সেম প্রশ্ন, সেটা হচ্ছে যে হাউ ডু ইউ স্টার্ট উইথ দ্য সেলস জার্নি ইন ইউর লাইফ, and then we will go come up with some questions on sales. ওকে, থ্যাংক ইউ আজাদ ভাই এবং নাইম ভাইয়ের খুব সুন্দর একটা স্টোরি শুনতেছিলাম। থ্যাংক ইউ নাইম ভাই। আমি আসলে স্টার্ট করি আমার ক্যারিয়ারটা বাংলা লিঙ্কে অ্যাজ এ জোনাল সেলস ম্যানেজার। তারপর বাংলা লিঙ্ক থেকে আমার একটা সুযোগ হয় গ্লোবাল কোম্পানিতে কাজ করার হুয়াওয়েতে আমি রিজনাল ম্যানেজার ছিলাম। তখন আমি খুলনা দেখতাম। দেয়ার আফটার হচ্ছে কি আমি ওকাপিয়ার জেনারেল ম্যানেজার হই। তারপর হচ্ছে বিটিএল গ্রুপের জেনারেল ম্যানেজার ছিলাম। তারপর চাউলের বাজার .com-এও কাজ করেছি, সে জায়গায় হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ছিলাম। তারপর হচ্ছে গোল সেলস গ্রুপে কাজ করেছি, সেই জায়গায় আমি ছিলাম হেড অফ ন্যাশনাল সেলস। তারপর এই জায়গায় তো আসলাম জিএম অ্যান্ড সেলস হেড অফ সেলস হিসেবে। তো আমারও প্রায় 17 বছরের জার্নি। তো দেখতে দেখতে আসলে সময় চলে যায়। নাইম ভাইটা শুনতে শুনতে আমিও চিন্তা করলাম যে আসলে তো অনেক দিন হয়ে গেছে। তো ন্যাশনাল, মাল্টিন্যাশনাল, গ্লোবাল সবগুলো কোম্পানিতেই কাজ করা হয়েছে অল্প অল্প করে। তার মধ্যে বেশি জার্নি হয়েছে বাংলা লিঙ্কে। বাংলা লিঙ্কে একটা প্রায় 10 বছরে আমার জার্নি শেষ হয়েছে। তো এই হচ্ছে টোটাল ক্যারিয়ার। এর পাশাপাশি চেষ্টা করছি নিজে কিছু কন্টেন্ট মেক করার জন্য, তারপর সেলস পিপলদের জন্য কিছু লেখার জন্য। কিছু বইও আছে আমার 3টা। তারপর ইউটিউবে তো নিয়মিত কন্টেন্ট দেই। এই হচ্ছে ওভারঅল আমার যতটুকু ব্যাকগ্রাউন্ড ছিল তুলে ধরেছি। আর আমরা একটু আজাদ ভাইয়ের কাছ থেকেও শুনবো তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা। আজাদ ভাই আমাদের দুইজনকে জিজ্ঞেস করেছে, তার কাছ থেকেও আমরা শুনতে চাই। আমি কি বলবো, আমি তো হোস্ট। তারপরে আমি নিজাম ভাইকে বলবো, নিজাম ভাইয়ের যে মানে নেক্সট যে জার্নিটা আমরা দেখতে পাচ্ছি, বিং উইথ আ সেলস গাই, হি ইজ ডেফিনেটলি গাইডিং আ গুড সেলস টিম। এটার পাশাপাশি উনি কিন্তু ভালো হচ্ছে একজন উদ্যোক্তা তৈরির কারখানা আর কি বলা যায়। ওনার ভালো একটা ইউটিউব চ্যানেল আছে যেটা মোটামুটি কি বলে গোল্ড, সিলভার এইসব আর কি অলরেডি ইউটিউব থেকে পেয়েছেন। সো হি ইজ গ্রোয়িং টু ফাস্ট এবং গ্রোয়িং ভেরি পিসলি। সো আমরা আশা করব যে আমরা ডেফিনেটলি ওনার কাছ থেকে কিছু গাইডেন্স পাবো। ওনার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়াতে উনি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের সোসাইটিকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। তো এটার জন্য আসলে নিজাম ভাইকে থ্যাঙ্কস দেওয়া উচিত। প্যারালালি সেলস লিডার্স ইন বিডি যেটা পেজ উনি করেছে, এখানেও উনি হচ্ছে এখানে একটা আলাদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সেলস লিডাররা কথা বলে, তারা তাদের সার্কুলারগুলো দেয়। প্যারালালি এই সেলস লিডার যে পেজ আছে এখানে একজন লিডার আরেকজন লিডারকে হেল্প করছে, সেলস কর্মীদেরকে হেল্প করা হচ্ছে। ইটস এ হিউজ থিংস যেটা নিজাম ভাইয়ের উদ্যোগে আমরা পেয়েছি, তাকে আসলে ধন্যবাদ দেয়া। তো আমাদের নিজাম ভাই আমার ক্যারিয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছে, তো আমি খুব শর্টে বলি, সেটা হচ্ছে আমি ব্র্যাক ব্যাংকে 1 বছর ছিলাম, তারপরে আমি গ্রামীণ ফোনে জয়েন করি 2005-এ। গ্রামীণ ফোনে আমি 10 বছর ছিলাম। 2000 আমি রবিতে জয়েন করি। রবিতে আমি 5 বছর ছিলাম। রবিতে থাকার পরে আমি একটা হচ্ছে ই কমার্সে জয়েন করি। ওখানে আমি 2 বছর থাকার পরে আমি বেঙ্গল গ্রুপে জয়েন করি। তো বেঙ্গল গ্রুপে আমি বেসিক্যালি হেড করতাম হচ্ছে ই কমার্সের সেক্টরটাতে, ই কমার্স বেশি ছিলাম। এবং পরবর্তীতে আমি আইটি সেক্টরে চলে আসি এবং নেটকম লার্নিং নামে একটা কোম্পানি এবং ওএস আইটি, এই আইটি সেক্টরে সেলসে কাজ করছি এখন। আর প্যারালালি আমি চেষ্টা করছি হচ্ছে আমাদের যে কর্পোরেট গ্রুপটা আছে, মানে আমাদের যে কর্পোরেট সেলস টিম আছে তাদেরকে কোনোভাবে ফেসিলিটেট করা যায় না রিগার্ডিং কমিউনিকেশন স্কিলস, লিডারশিপ স্কিলস, তারপরে হচ্ছে আপনার সেলস স্কিলস, স্পেশালি বিটুবি সেলস, এগুলোর উপরে আমি কাজ করছি। এবং আমি এখন চেষ্টা করছি হচ্ছে আমাদের সোসাইটিতে যে প্রবলেমগুলো হচ্ছে চাইল্ড হ্যারাসমেন্ট, তারপরে চাইল্ডের সোসাইটাল যে প্রবলেমগুলো, এগুলো নিয়ে আমি এখন পড়ালেখা করছি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের উপরে। আমার প্ল্যান আছে যে আমি চিলড্রেন্স কাউন্সিলিংয়ে কিছুটা কন্ট্রিবিউট করব আর কি সোসাইটিকে। আপনারা দোয়া করবেন। দ্যাটস অল অ্যাবাউট মি। আমরা আজকে টপিকে চলে যাই। সো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের হলো নাইম ভাইয়ের কাছে,
যে এই যে কম্পিটিটিভ মার্কেট, এই কম্পিটিটিভ মার্কেটে আপনি লিডারদেরকে কিভাবে সাজেস্ট করেন টু সাস্টেইন একটা এইরকম একটা কম্পিটিটিভ মার্কেটে একটু ভালো করার জন্য, একটু সাস্টেইন করার জন্য কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? আমার কাছে দেখেন এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বাট আমি পার্সোনালি যেটা দেখেছি আমি যাদের ফলো করি, আমি তাদেরকে যেভাবে দেখেছি এবং আমি যেটা আসলে বিশ্বাস করি যে আসলে কি হওয়া উচিত, আমার কাছে মনে হয় প্রথম এই কম্পিটিটিভ মার্কেট, বাংলাদেশ ইজ আ ভেরি কম্পিটিটিভ মার্কেট, এবং এই মার্কেটে আসলে একটা ভালো লিডার, বিজনেস লিডার হতে হলে আমি যেটা বিশ্বাস করি যে আপনার প্রথমে অথেন্টিক হতে হবে। এখন অথেন্টিকের অনেক ডেফিনেশন আছে, অথেন্টিকের ডেফিনেশন অনেক রকম হয়, বাট আমার কাছে যে ডেফিনেশন সেটা হচ্ছে, দেখেন আপনি যখন সেলস লিডার বা আপনি যখন বিজনেস লিডার, তখন আপনি আপনার কোম্পানি সম্পর্কে জানেন, আপনি আপনার ব্র্যান্ডের স্ট্রেংথ সম্পর্কে জানবেন, আপনি আপনার স্ট্রেংথ সম্পর্কে জানবেন, আপনি আপনার টিমের স্ট্রেংথ সম্পর্কে জানবেন, এবং সেইটা জেনেই কিন্তু আপনি অ্যাকশনটা প্ল্যান করবেন অথবা কোনো অবজেক্টিভ বা কোনো ভিশন প্ল্যান করবেন, রাইট? এখন অথেন্টিসিটি এখানে প্লে করে যে আপনি জানেন যে আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা না করে, সেই ক্ষমতার কথা চিন্তা না করে আপনি এমন কোন অ্যাম্বিশাস কিছু করতে চান যেটা আসলে কোনোভাবেই করা সম্ভব না। তো তখনই কিন্তু দেখা যাচ্ছে টিমের ট্রাস্ট চলে যাচ্ছে, আনরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, সবাই আপনাকে ফলো করবে না। তো এই জন্য অথেন্টিসিটি খুব ইম্পর্টেন্ট, যে আপনি জানেন যে আপনার স্ট্রেংথ কি, আপনি কোথায় আছেন এবং আপনি কি অ্যাচিভ করতে চান, ডিপেন্ডিং অন ইয়োর স্ট্রেংথ অ্যান্ড ইয়োর ব্র্যান্ড স্ট্রেংথ অ্যান্ড ইয়োর কোম্পানি স্ট্রেংথ। সো এই জন্য অথেন্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। নাম্বার 2 হচ্ছে অথেন্টিক হলেন, তারপর ধরেন অথেন্টিক হওয়ার পরে আপনি একটা ভিশন সেট করলেন, বাট আপনি এখন ভিশন সেট করে আপনি নিজেই ভিশনটা মাথায় নিয়ে বসে আছেন এবং সেই ভিশনটা ট্রান্সলেট হচ্ছে না টু ইয়োর টিম মেম্বার, তাহলে আসলে ভিশন থাকে না। তো ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা টিম মেম্বারকে সেই ভিশনে ট্রান্সলেশন করা, যাতে ওরাও প্রত্যেকের পজিশনে থেকে, এটাকে মানে এনএসএম থেকে শুরু করে একদম এসআর পর্যন্ত প্রত্যেকটা মানুষের প্রত্যেকের ডিফারেন্ট ট্রান্সলেশন, ডিফারেন্ট কেপিআই থাকবে, কিন্তু প্রত্যেকের ট্রান্সলেশন মানে অবজেক্টিভ অ্যাকুমুলেট হয়ে কিন্তু আপনার ভিশনই আসবে। সো প্রত্যেকে নিড টু আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে আসলে আমাদের অবজেক্টিভ কি, আমরা কেন কাজ করছি, আমরা কোন ভিশনের সাথে আছি। আমরা কি জাস্ট আজকে আছি চাকরি করার জন্য, আজকে করছি, আজকে 10 পিস বিক্রি করব, 10 টাকা বিক্রি করব, এবং তারপরে আমি কালকে জানি না কি করব। এইভাবে যদি হয় তাহলে একদম কোম্পানির ভিশন স্ট্রাকচারের সাথে কোনো অ্যালাইনমেন্টই নাই এবং এই কোম্পানি কখনোই গ্রো করবে না। এই জন্য ভিশন অ্যালাইনমেন্ট উইথ এভরি সিঙ্গেল পার্সন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। নাম্বার 3 হচ্ছে অ্যাজিলিটি। অ্যাজিলিটি আমার খুব প্রিয় একটা ওয়ার্ড, একদম চরম প্রিয়, বিকজ দেখা যায় কি অনেক সময়, এবং এটা আমি আমার টিমকেও সবসময় বলি, যে আপনি আজকে একটা প্ল্যান করলেন যে ঠিক আছে আমি এই রাস্তা দিয়ে যাব, এবং পৃথিবীতে ঝড় ঝাপটা হইলেও আপনি এই রাস্তাতেই থাকবেন। এখন এইটা একটা গুণ হতে পারে, বাট আমি বলবো যখন ইউ আর সিইং সামথিং হ্যাপেনিং দেয়ার ইন দ্য ওয়ে, আপনি এবং আপনার টিম অ্যাজাইল থাকতে হবে টু লুক ফর আদার অপশন, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, অনেক ধরনের প্ল্যান থাকতে হবে, যাতে আপনি একটা প্ল্যানই আটকে না যান। আপনি যখন অবস্টাকল ফেস করবেন, ইউ হ্যাভ আদার অপশনস টু প্লে উইথ, এবং ইট ইজ ইম্পর্টেন্ট ফর আ লিডার টু ট্রান্সলেট। নাম্বার 4, যেটা আমি আমার টিমকে এক্সট্রিমলি বলি এবং আমার টিম খুব সুন্দর করে ফলো করে, সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। এবং নেসলে তো যখন ছিলাম, সুবিধাটা হচ্ছে কোম্পানি লাইক নেসলে হ্যাড হচ্ছে অটোমেশন, সেলসফোর্স অটোমেশন ছিল, পিএমআই তে উই হ্যাভ অটোমেশন অ্যাজ ওয়েল। অটোমেশন দিয়ে আপনি যখনই অ্যাজ আ লিডার কোনো ডিসিশন নেবেন, ইট হ্যাজ টু বি ডেটা ড্রিভেন ডিসিশন, অটোমেশন হোক আর না হোক, ইট হ্যাজ টু বি ডেটা ব্যাকড। চোখ বন্ধ করে খালি ডিসিশন নিলে হবে না, উই নিড টু নো যে আসলে কোথায়, কোন এরিয়ায়, কোন আউটলেটে, মেমো ধরে, আউটলেট ধরে কোথায় কি কাজ করতে হবে, ডিসিশনটা আসতে হবে ডেটা ব্যাকডাপে। আমার কাছে মনে হলো আচ্ছা এই ঢাকার এই জায়গাটায় তো মনে হচ্ছে এই প্রোডাক্টটা একটু ঝামেলা আছে, একটু ড্রাইভ দিই না, এভাবে না, ডেটা ফ্যাক্ট থাকতে হবে যে কেন আমি ওই জায়গাটায় কি করতে চাই। সো এইটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং আপনি অ্যাজ আ বিজনেস লিডার যখন এই টপিকে বা ডেটা ড্রিভেন ডিসকাশন শুরু করবেন, তখন আপনার এটা রিফ্লেক্ট করবে কিন্তু আপনার টিমের উপর, এবং যখনই আপনি ডিসকাশন করবেন আপনার টিমের সাথে, ইট হ্যাজ টু বি আ ডেটা ব্যাকড ডিসকাশন আসবে। আর নাম্বার 5 আমি যেটা বলবো, সেলস হোক, মার্কেটিং হোক, সাপ্লাই চেইন হোক, এভরি আদার ডিপার্টমেন্ট, অ্যাজ আ লিডার কাস্টমার সেন্ট্রিসিটি ইজ ইম্পর্টেন্ট। বলে না কাস্টমার ইজ দ্য কিং, সো বা কনজিউমার ইজ দ্য কিং। আপনাকে কাস্টমার এবং কনজিউমার আপনাকে মিডলে রেখেই সব ডিসকাশন করতে হবে। আপনি যাই করেন,
একটা কনজিউমার সকালে বাসা থেকে উঠে, ঘুম থেকে উঠে কোথায় যায়, কোথায় কেনাকাটা করে, আবার কিভাবে ফিরে আসে, এই পুরো জার্নিটা বুঝে আপনাকে আপনার পুরো প্রোডাক্ট এবং সার্ভিস এনশিওর করতে হবে। আদারওয়াইজ তখনই হচ্ছে যে অ্যালাইনমেন্ট হবে না। সো অ্যাজ আ লিডার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে প্রত্যেকটা কনজিউমার টাচ পয়েন্ট কি, এবং সেখানে হাউ ডু ইউ অ্যাক্ট অন ইট, আইদার প্রোডাক্ট ইনোভেশন অর সাপ্লাই চেইন ইনোভেশন, অর হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি কোথায় অ্যাক্সেসিবল করতে হবে, কোথায় ভিজিবিলিটি করতে হবে, কোথায় কোন জায়গায় কোন প্রোডাক্ট নিয়ে আসতে হবে, এগুলো হচ্ছে টাচ পয়েন্ট ধরে যখন আপনি কাজ করবেন তখন এগুলো ইন্ডাস্ট্রি। আমার কাছে আজাদ ভাই এই পাঁচটা হচ্ছে দেয়ার আর লটস অফ থিংস, এবং আপনি বই পড়বেন লিডার, গুড লিডার, সাকসেসফুল লিডার বই, দেয়ার উইল বি 10 12 15 20 থিংস, বাট আমার কাছে মনে হচ্ছে 4-5টা ইজ সামথিং যেটা আমি ফলো করি, এবং এই 4-5টা আর দি কি পয়েন্টস যেটা মেবি দ্য টিম অলসো ক্যান ফলো ইফ দে ফাইন্ড ইট নেসেসারি or important. ডেফিনেটলি নাইম ভাই, আসলে আপনার এই 4-5টা পয়েন্ট আসলে মেজর পয়েন্ট, আমরা অনেক সময় এই পয়েন্টগুলো মিস করে যাই। তো প্রথমে আমি থ্যাঙ্কস দিতে চাই, এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 40 মতো পিপল কানেক্টেড আছে, সবাইকে ধন্যবাদ। অনেকেই কমেন্টসে শুভেচ্ছা জানিয়েছে, নিজাম ভাইকে শুভেচ্ছা জানিয়েছে, নাইম ভাইকে, আপনাদের অনেকগুলো ফ্যান এখন আমাদের সাথে আছে, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা একদম ডিগ ডাউন করব সেলসকে, আমরা মার্কেটিংয়ে ভেঙে টুকরো টুকরো করে আমরা জানবো আজকে নাইম ভাইয়ের কাছ থেকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, আমরা আমাদের সেলস গুরু নিজাম ভাইয়ের কাছ থেকে জানবো কিভাবে রিয়েল এস্টেট মার্কেটে ভালো করা যায়, সামথিং গুড আর কামিং। সো নিজাম ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে যে মার্কেট ইজ বিকাম কম্পিটিটিভ, খুবই কম্পিটিটিভ মার্কেট যাচ্ছে। 2025 সালে আমাদের যে সেলস প্রফেশনাল আছে তাদের কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগতে পারে, এবং যদি তারা এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েও যায় কিভাবে সেখান থেকে তারা বের হয়ে আসতে পারবে? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু নিজাম ভাই। থ্যাংক ইউ নাইম ভাইয়ের আলোচনা শুনছিলাম, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ নাইম ভাই, আর থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন। অ্যাকচুয়ালি 2025 সালটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ইয়ার হবে, স্পেশালি ফর সেলস পিপল, কারণ এখন ডিজিটাল ট্রান্সফরমেশনটা হচ্ছে। আমি প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। এখন কিন্তু আপনি যদি ধরেন, আগে একটা সময় ক্লায়েন্টকে কিন্তু আমরা সরাসরি রুট টু রুট যেতাম, এখনো যাচ্ছে এফএমসিজিতে বা অন্য ট্র্যাকে যাচ্ছে, কিন্তু প্রযুক্তিগত ডেভেলপমেন্টের কারণে দেখেন আগে আমরা কিন্তু দোকানে গিয়ে লোডের জন্য টাকা দিতাম, বা আপনার দেখা যেত লোডের জন্য আমি একটা দোকানে যাচ্ছি, বিকাশ করতে যাচ্ছি বা লোড দিয়ে দিচ্ছে, কিন্তু এখন কিন্তু আপনি মোবাইলের জাস্ট অ্যাপস থেকে আপনি কিন্তু রিচার্জ করে নিচ্ছেন। দ্যাট মিনস আপনার কিন্তু দোকানে যাওয়া লাগতেছে না। জাস্ট এই যে ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশন। এই জায়গায় কিন্তু এখন একটা ক্যাশলেস ট্রানজেকশন হচ্ছে। তো এই জায়গায় কিন্তু আলটিমেটলি সেলস পিপল যারা আছে তাদেরকে কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের সাথে নিজেকে কোপ আপ করতে হবে, কারণ 2025 কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা ইয়ার। এই ক্ষেত্রে সেলস প্রফেশনাল যারা আছে আজাদ ভাই, আমার যেটা মনে হয় তারা যদি সিআরএম সফটওয়্যারটা ইউজ করে, স্পেশালি যদি ডিরেক্ট সেলস হয়, ইনডিরেক্ট সেলস হয়তো ডিএমএস বা অন্যান্য যেগুলো ডিস্ট্রিবিউশন বা ডিলার সেলস আছে তারা ইউজ করে, বাট যদি ডিরেক্ট সেলস হয়, যেমন যদি হাই ভ্যালু প্রোডাক্টগুলো হয়, যেমন মনে করেন গাড়ি সেল বা ফ্ল্যাট সেল বা এই ধরনের ল্যান্ড সেল, রিয়েল এস্টেট প্রপার্টি, তো সেই জায়গায় কিন্তু সিআরএম সফটওয়্যারটা বা অটোমেশন টুলস এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের যারা সেলস পারসন আছে, যারা মার্কেটে রেগুলার কাজ করতেছে, তাদের আসলে এই বিষয়গুলোকে অ্যাডাপশনে নিতে হবে। এবং এই জায়গায় কিন্তু দেখেন দারাজ কিন্তু তাদের বিগ ডাটা কিন্তু ব্যবহার করা শিখিয়েছে, তাদের যারা সেলস পিপল আছে তাদেরকে শেখাচ্ছে, প্লাস আমাদের আমরা যারা ক্লায়েন্ট আছি বা কাস্টমার আছি তাদেরকেও কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনে দারাজ কিন্তু আমাদেরকে ব্যবহার শেখাচ্ছে, হাউ টু ইউজ দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন। তারপর 2 নম্বর যদি বলেন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন কিন্তু এআই এবং অটোমেশন খুব একটা প্রভাব ফেলছে। যদি আপনি কারেন্ট মার্কেট সিনারিওতে দেখেন আজাদ ভাই, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2026 সালের মধ্যে ওয়ার্ল্ডে যত ওয়ার্কফোর্স আছে তারা 50% কাট ডাউন হয়ে যাবে। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই জায়গাটায় তারা যেটা বলতে চাচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম আমরা দেখেছি যে টাইপ রাইটার ছিল, আপনারাও খেয়াল আছে, আমরা তো দেখেছি অনেক আগে, টাইপ রাইটার কিন্তু এখনো আছে,
বাট তারা ট্রান্সফরমেশন হয়েছে কিন্তু পিসিতে, কম্পিউটার হ্যাঁ অপারেটর। কম্পিউটারে চলে গেছে। এখন দেখেন ওই টাইপরাইটারের মধ্যে যারা তখন কম্পিউটারে প্র্যাকটিস করেছে বা এমএস ওয়ার্ড বা এক্সেল যারা অ্যাডাপশন করতে পেরেছে, তারা কিন্তু এখন এই মার্কেটে সার্ভাইভ করছে। এখন দেখা যাচ্ছে হয়তোবা 70% ঝরে গেছে, আর 30% কিন্তু সার্ভাইভিং, এবং তারা কিন্তু ভালো টাকা ইনকাম করছে এবং যুগের সাথে তারা তাল মিলিয়ে চলছে। তো এআই, আমরা এখন জানি চ্যাট জিপিটি বা অন্যান্য যে সফটওয়্যারগুলো আসছে, এগুলো কিন্তু বাড়ার সাথে সাথে সেলস পার্সনরা যারা এগুলো ইউজ টু হবে বা যারা ইউজ করতে পারবে ফিউচারে, তারা কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে তাদের সেলসের ক্ষেত্রে। তো এই জায়গায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে ডাটাটা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের সেলস পার্সন যারা আছে তাদেরকে কিন্তু এডুকেটেড হতে হবে, অথবা তারা কিন্তু এই মার্কেট থেকে হারিয়ে যাবে। আর আপনি যদি ট্রেডিশনাল দেখেন, বর্তমানে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশন, আমরা যেটাকে বলি হাইব্রিড সেলস মডেল, হাইব্রিড সেলস মডেল মানে প্রত্যেকটা অর্গানাইজেশন মনে করেন যে নর্মালি তারা ফিজিক্যাল সেল করছে, বিসাইড তারা আবার আপনার অনলাইনে সেল করছে। এখন নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে দেখেন যে যখন ইভেলি লঞ্চ করলো, ইভেলি ছিল নতুন ব্র্যান্ড, আমরা কিন্তু হঠাৎ করে দেখলাম যে ইভেলি, চারিদিকে ইভেলি, ঠিক আছে, হঠাৎ করে তারা ফিজিক্যালি যতটুকু মার্কেটিং করেছে তার চাইতে বেশি করেছে কিন্তু ডিজিটাল, এবং খুব অল্প সময়ে তারা বিভিন্ন ধরনের মার্কেটিং ক্যাম্পেইন, তারপর বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার, হ্যাঁ, এগুলো দিয়ে তারা কিন্তু দ্রুত গ্রাব করে ফেলেছে মার্কেটে। দ্যাট মিনস ফিজিক্যাল সেলস এর পাশাপাশি এখন কিন্তু অনলাইন উপস্থিতি, এটাকে বলে হাইব্রিড সেলস মডেল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন বাটা কিন্তু ফিজিক্যাল স্টোরের পাশাপাশি তারা কিন্তু এখন অনলাইনে দিয়েছে। অ্যাপেক্সও কিন্তু ফিজিক্যালি দেখেন এত সুপার তাদের আউটলেট, বাট তারা কিন্তু অনলাইনে এখন তাদের প্রেজেন্ট মানে নিশ্চিত করছে তারা, কারণ অনলাইনে কিন্তু এখন দ্রুত একটা ব্র্যান্ড গ্রো হচ্ছে। মানুষ কিন্তু এখন অনলাইনে কিন্তু আপনার একটা কাস্টমার রিভিউ পাশাপাশি যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে ক্লায়েন্টের এঙ্গেজমেন্টটা অনেক কিন্তু সুপিরিয়র লেভেল। এখন কিন্তু মানে কাস্টমার এক্সপিরিয়েন্সের যে জায়গাটা আমি যদি সেটা বলি, সেটা কিন্তু আসে এঙ্গেজমেন্ট থেকে, ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট। মনে করেন রিচ হলো অনেক কিন্তু এঙ্গেজমেন্ট হলো না, তাহলে বুঝতে হবে ওই প্রোডাক্টটা হয়তো ক্লায়েন্ট বা কাস্টমার নিতে পারেনি। তো এই জায়গাতে আমি এই যে তিনটা বিষয়টা বললাম, তিনটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন, এই চ্যালেঞ্জটাকে সেলস পিপলদের এখন ফেসিং, তারপর এআই এবং অটোমেশনের প্রভাব, আর একটা হচ্ছে হাইব্রিড সেলস মডেল, কারণ যারা ফিজিক্যালি সেল করতেছে তাদেরকে ইউজ টু হতে হবে যে অনলাইনে কিভাবে সেল হচ্ছে, এই জিনিসগুলো ট্র্যাক করা, যে তারা যাতে এটার সাথে মানে অ্যাডাপ্টেড হতে পারে নিজেকে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা বিষয় যদি 2025-এ দাঁড়িয়ে আমরা খুব ভেরি নিয়ার টু 2025, তারা যদি এই বিষয়গুলো প্র্যাকটিস করে, তাহলে সেলস পার্সনরা 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে আইডিয়াটা দিয়েছে, আমার মনে হয় যে অনেকে সেভ হয়ে যাবে। বাট যারা তারপরও অ্যাডাপশন করতে পারবে না, ডিফিকাল্ট টু সার্ভাইভ ইন দিস প্রেজেন্ট মার্কেট অ্যাকচুয়ালি। আমার মনে হচ্ছে যে এগুলো যদি করতে পারে, তাহলে যারা সেলস পিপল আছে তারা ভবিষ্যতে ইনশাল্লাহ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে, আশা করি আমি। থ্যাংক ইউ নিজাম ভাই, আপনার মানে টেকনিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে টেকনোলজির ব্যাপারে আপনি বলেছেন। আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের যারা সেলস টিম এই প্রোগ্রামটি দেখছে তারা এই জিনিসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে নেবে, কারণ যেইভাবে হচ্ছে টেকনোলজি গ্র্যাব করছে মার্কেটিং এ, এখন আসলে আমাদের চুপ করে থাকার কোনো স্কোপ নাই। আমরা যারা হচ্ছে ম্যানুয়াল সেল করে আসছি, আমাদেরকে কিন্তু এখন অটোমেশন, ডাটা ড্রিভেন মার্কেটিং এগুলোর সাথে অ্যালাইন্ড হতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সাথে অনেকেই আছে এই মুহূর্তে, অনেক সেলস পিপল এই টিমে আমাদের প্রোগ্রামটি দেখছে, সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাবেন, ডেফিনেটলি আমরা আলোচনা করব। একজন অলরেডি প্রশ্ন করেছে কিভাবে একটা ভালো সেলস টিম তৈরি করা যায়। সো এই প্রশ্ন আমরা নিজাম ভাইয়ের কাছে সেলসের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা যাব। তার আগে আমি একটু নাইম ভাইয়ের কাছে আসবো। সেটা হচ্ছে যে আমাদের সেলস টিম ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে টার্গেট নিয়ে প্রেশারের মধ্যে থাকি। সো দেয়ার আর অলওয়েজ এ মেন্টাল প্রেশার অন সেলস টিম। সো আপনি সেলসে কাজ করেছেন অনেকদিন, যদিও হচ্ছে মার্কেটিং এ বা ব্র্যান্ডিং এ আপনার অভিজ্ঞতা অনেক বেশি, তারপর আমি সেলস রিলেটেড দু একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই আজকে। সেটা হলো যে কিভাবে প্রেশারের মধ্যে আপনি সেলস টিমকে মোটিভেটেড রাখবেন বা পজিটিভ রাখা যাবে,
আপনি যদি বলেন তাহলে আমাদের যারা সেলস টিম লিডার আছে এখানে তারা অ্যাটলিস্ট সেই প্রসেসগুলো তারা হচ্ছে এক্সিকিউট করবে তাদের ডেইলি লাইফে আর কি। আমি যেটা ফলো করি আমার সেলস টিমে, বিকজ আমার কাছে মনে হয় সেলস এবং মার্কেটিং দুজনই প্রেসারে থাকে, টোটাল কমার্শিয়াল টিমই আসলে প্রচন্ড প্রেসারে থাকে টার্গেট নিয়ে। এক্স্যাক্টলি। তো সেলস টিমের প্রেসারটা অফকোর্স একটু বেশি, বিকজ যেহেতু তারা একদম মাঠের মধ্যে, দে আর দ্য সোলজার, সো ওনাদের প্রেসার আসলে একটু ডিফারেন্ট, আবার মার্কেটিং এর প্রেসারটা একটু ডিফারেন্ট। বাট এনিওয়েজ আমি আমার টিমকে যেভাবে বলি, এক নম্বর হচ্ছে টিমকে যেভাবে মোটিভেট রাখার চেষ্টা করি, এবং ওদেরকেও যেভাবে বলা হয় যে আসলে ওদের যে সেলস টিমটা আছে, লেটস সে অথবা ডিস্ট্রিবিউশন পয়েন্টে যে টিম, ওরা যারা আছে তাদেরকে কিভাবে আসলে মোটিভেট করা যায় ইন দি হাই প্রেসার টাইম। এক নম্বর হচ্ছে দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে বি পজিটিভ ইজ সামথিং, যে আমার লাইফের মতো, এবং আমি অলওয়েজ পার্সোনালি আই এম এক্সট্রিমলি মানে পজিটিভ মাইন্ডসেট। যে কোনো সিচুয়েশন হোক, যে কোনো স্ট্রেসে পড়ি, যে কোনো প্রবলেমে পড়ি, আই অলওয়েজ ট্রাই টু কিপ মাই কাম, আমি শান্ত থাকি এবং আই ট্রাই টু থিঙ্ক পজিটিভ, যে ঠিক আছে এই প্রবলেমে পড়েছি, আজকে এখানে 100 করার কথা ছিল, 100 হচ্ছে না, 90 হচ্ছে, আচ্ছা কি করা যায়, 190 যে হচ্ছে না, আমি কি এইটা করতে পারি, আমি কি এই এসকিউ নিয়ে এভাবে করতে পারি, আমি কি আরো 2টা দোকানে নতুন কোনো ড্রাইভ দিতে পারি, আমি কি আরো 1টা 2টা মেমো করতে পারি, মানে একদম বিং এক্সট্রিমলি পজিটিভ, এবং বিশ্বাস করা নিজেকে যে না ঠিক আছে আমরা পারবো, এবং আমি আজকে যে অ্যাকশন নিয়েছি ইনশাল্লাহ এটা পারবো, ওই পজিটিভ মাইন্ডসেটটা না খুব ইম্পর্টেন্ট। দেখেন ভলিউম বা রেভিনিউ চেঞ্জ হবেই, আজকে 10% গ্রোথ, কালকে 15% গ্রোথ, পরশুদিন 20% গ্রোথ, কেউই কখনো গ্রোথ পার্সেন্টেজ কমায় না, দ্যাটস দি আগলি ট্রুথ, বেসিক লাইন। কারেক্ট, দ্যাটস দি আগলি ট্রুথ, মানে এটা হবেই। সো ইম্পর্টেন্ট হচ্ছে যে বুঝা যে 20% গ্রোথ কেন হবে। যেমন আমি পার্সোনালি একটা কথা খুব অপছন্দ করি, যখন লেটস সে কখনো টিম হয়তো বলতো যে আজকে কিভাবে টার্গেট করবা, যখন আমি জিজ্ঞেস করতাম, টিম বলতো যে আমরা আজকে পুশ করব বস। এখন আমি এই ওয়ার্ড এত অপছন্দ করি, পুশ করব, হোয়াট ইজ পুশিং? তো হ্যাজ টু বি ডেটা ড্রিভেন, যে আমি যদি আজকে 100 করি, অথবা আমি যে আজকে আজকে যে টার্গেটটা সবাইকে দিচ্ছি, লেটস সে এই 100টা কেন দিচ্ছি এটা সবার বুঝতে হবে। এক নাম্বার, আমরা যে একটা অ্যাম্বিশনে আছি, আমরা যে একটা কোম্পানি ভিশনের সাথে অ্যালাইন্ড, এই অ্যালাইনমেন্টটা সবার বুঝতে হবে, সেইটার এগেইনস্ট আজকে মান্থলি টার্গেটটা বুঝতে হবে, সেই মান্থলি টার্গেটটা অ্যাচিভ করার জন্য আজকে আমার ডেইলি টার্গেটটা বুঝতে হবে। এক, দুই হচ্ছে এই যে ডেইলি টার্গেটটা যে দিচ্ছি, এই ডেইলি টার্গেটটার একটা ওভারভিউ আমার অবশ্যই টিমকে দিতে হবে। আমি যদি বলি যে আজকে আজাদ ভাই আপনার টার্গেট হচ্ছে 100, যান বিক্রি করে দিয়ে আসেন, দিস ইজ নট হাউ লিডার্স টক। আপনাকে আমার বলতে হবে যে বাবা দেখো আজকে আপনার দোকান হচ্ছে 10টা, আজকে তোমার দোকান হচ্ছে 50টা, গত সপ্তাহে এইভাবে বেচটা, 50টা দোকানে এত বেচেছো, এতগুলো মেমো হয়েছে, এই এসকি গুলো তুমি বেচেছো, তোমার আজকে সেই হিসাবে এতগুলো দোকানে কল হওয়ার কথা, এত পিস বিক্রি করা, দিস আর ভেরি বেসিক সেলস ল্যাঙ্গুয়েজ আই এম টকিং। এবং এইভাবে হচ্ছে দেন ইউ শো হিম যে ঠিক আছে তুমি আজকে গত সপ্তাহে 10 বেচেছো, আজকে তুমি এই ক্যালকুলেশন ইউ ক্যান সেল 12 বা 13। এই ডিরেকশনাল সেটআপটা লিডারের দিতে হবে। ডিরেকশনাল সেটআপ কখনো এসআর করতে পারবে না, আর টিও কে দেখাতে হবে কিভাবে করতে হয়। সো এই ডিরেকশনাল সেটআপ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখন আপনি টিমকে বোঝাতে পারবেন যে দেখো আমি যে তোমাকে টার্গেট দিচ্ছি এইটা এইভাবে করা সম্ভব, হ্যাঁ স্ট্রেসড হবেই, স্বাভাবিক, হয়তো 10 করা যেত, 12 টার্গেট দিচ্ছি, বাট আই এম গিভিং ইউ ক্যালকুলেশন যে এইভাবে করলে তোমার 12 হয়ে যাবে। সো এই যে যখন আপনি ডিরেকশনটা দিবেন, একটা সাপোর্টিভ ডিরেকশন দিবেন এবং আপনি একটা পাথ দেখাবেন, তখন ও অটোমেটিক্যালি পজিটিভ মাইন্ডসেটে চলে আসবে যে না আচ্ছা গুড, আই নো যে এটা পসিবল। এবং এই পজিটিভ মাইন্ডসেটটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি গত সপ্তাহে 10 করেছে, আপনি যদি আজকে 9ও দেন, যদি পজিটিভ মাইন্ডসেট না থাকে কখনোই 9ও হবে না, 8 হয়ে ডে এন্ড হয়ে যাবে। সো পজিটিভ মাইন্ডসেট, বিং পজিটিভ ইজ ইম্পর্টেন্ট, বাট বিং পজিটিভ এটা ড্রাইভ করতে হবে আপনার এজ এ সেলস লিডার by showing him the direction how to do sales. This is one. আরেকটা 2-3টা জিনিস যেটা ইন্সপায়ার বা মোটিভেট করে টিম, সেটা হচ্ছে স্মল উইনস। অনেক সময় দেখা যায় যে আমরা সবসময় ছোট সেলিব্রেশন বা ছোট অ্যাচিভমেন্ট হয়তো অনেক সময় মেন্টাল প্রেসারে থাকলে বা স্ট্রেস থাকলে আমরা ইগনোর করে ফেলি। লেটস আজকে কোনো একটা টেরিটরি, কোনো একটা এসআর আজকে ওর নর্মাল সেল থেকে অনেক ভালো করে ফেলেছে, অথবা
কোনো একটা হোলসেলকে কোনো একটা পুশ করে একটা নাম্বার নিয়ে আসছে, অথবা কোনো একটা বড় ড্রাইভ দিয়েছে, ভিজিবিলিটি করছে, কোনো একটা টেরিটরি, কোনো ছোট 2-3টা অ্যাক্টিভিটি করেছে, এই উইন গুলাকে সেলিব্রেট করতে হবে। ওয়ান্স ইউ সেলিব্রেট দিস উইনস, এবং টিম হিসেবে সেলিব্রেট করতে হবে, নট নেসেসারিলি মানে সেলস টিম হয় কি সবাই ভাবে যে সেলস টিমকে হ্যাজ টু বি অলওয়েজ মনিটরি ইনসেন্টিভাইজিং, মানে টাকা দিলে সেলস টিম খুশি। খুব ভুল কথা এটা। হ্যাঁ, অফকোর্স মনিটারি বেনিফিট অফকোর্স ইজ ইম্পর্টেন্ট, বাট অলসো রেকগনিশন ইন দ্য টিম, রেকগনিশন গ্রুপের মধ্যে রেকগনিশন করা, যে একটা ছোট কিছু করেছে ওইটাকে নিয়ে রেকগনাইজ করা, ওইটাকে নিয়ে ছোট কোনো রিওয়ার্ড করা। এমন না যে ইনসেন্টিভই দিতে হবে, একটা স্মল রিওয়ার্ড, একটা চাবির রিংও যদি দেই, ওইটাও কিন্তু মোটিভেট দ্য টিম, যে আমি একটা ভালো কাজ করেছি, আই এম গেটিং রিওয়ার্ডেড, আই এম গেটিং রেকগনাইজড ইন দ্য সিস্টেম। এবং এইটা ক্যান ড্রাইভ আ পজিটিভ কালচার, যে আচ্ছা ও তো করেছে, ও রেকগনাইজ করে, আমিও তো পারতাম এটা করতে, লেট মি ডু সামথিং টুডে। এবং ওইটাকে এক্সাম্পল সেট করে ফেলা, যে দেখো আজকে যদি নাইম এটা করে, তাহলে তুমি কেন এটা পারবা না, লেটস ডু দ্যাট অ্যাজ ওয়েল। ওই সেট এক্সাম্পল সেট করে সবাইকে ড্রাইভ করাটা ইজ ইম্পর্টেন্ট। সো স্মল উইনটাকে সেলিব্রেট করা, অফকোর্স বিগ উইন তো সেলিব্রেশন হবেই, বড় কিছু করলে একটা বড়ভাবে সেলিব্রেশন, রিওয়ার্ড এন্ড আদার থিংস, বাট স্মল উইনটা, স্মল অ্যাক্টিভিটি গুলাকে সেলিব্রেট করা আমার কাছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু মোটিভেট দ্য ওভারঅল টিম। আর থার্ড পয়েন্ট হচ্ছে ইন্সপাইরেশনের আরেকটা বড় ব্যাপার, বা টিম বিল্ড আপের জন্য আরেকটা বড় ব্যাপার হচ্ছে এমফাসিস অ্যাকাউন্টেবিলিটি। আপনাকে দিন শেষে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে এবং অ্যাকাউন্টেবল করতে হবে, ওনারশিপ যেমন দিতে হবে, অ্যাকাউন্টেবলও করতে হবে। সো আপনি হয়তো ইউ ক্যান গিভ দ্য টিম আ ডিরেকশন, যে হচ্ছে দেখো তুমি এইভাবে করতে পারো, বাট টিম অলসো এই ডিরেকশনের এগেইনস্ট দ্য টিম নিডস টু ওয়ার্ক, যে না ঠিক আছে বস আপনি এভাবে দিয়েছেন, আমরা এই ডিরেকশনে ফলো আপ করে আমরা এইটা নিয়ে আসছি যে আমরা হয়তো 11 পর্যন্ত পারবো, তখন দ্য টিম কিন্তু ইজ অ্যাকাউন্টেবল টু ডেলিভার 11। ওই যে ওনারশিপ এবং অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসছেন, যে তুমি 11 করে ছাড়বা, সো ওই অ্যাকাউন্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট। তখন হবে কি, টিম যখন উইল বি অ্যাকাউন্টেবল, অফকোর্স ব্যাকড বাই ডেটা ড্রিভেন অ্যানালাইসিস, তখন মানে নাম্বার অটোমেটিক্যালি আসা উচিত আর কি। মানে তখন তো ইউ হ্যাভ মেড ইউর ওন প্ল্যানিং, ইউ হ্যাভ ক্রাফটেড ইউর ওন প্ল্যান, এবং ইউ নিড টু ডেলিভার। সো অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসাটা, অ্যাকাউন্টেবল লিডার ইন দ্য সেলস অর্গানাইজেশন করা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং অ্যাকাউন্টেবল লিডার কিন্তু আই এম নট সেইং অনলি আরএসএম, এনএসএম এবং টিও, মানে টিওকে এসআর লেভেলে অ্যাকাউন্টেবল করাটা ইম্পর্টেন্ট। একটা এসআর এর কয়টা আউটলেট, কি হাবিজাবি যা যা কেপি আছে, সেই সবগুলাকে অ্যানালাইসিস করে ওকে দিয়ে অ্যাকাউন্টেবিলিটি ভলিউম, মানে অ্যাকাউন্টেবল করে ভলিউম নিয়ে আসাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এই 3-4টা কাজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইফ ইউ want to drive motivation and inspiration in the sales team. Nijam bhai, if you want to add some points. না, আপনি যেটা বললেন খুবই ইম্পর্টেন্ট। নাইম ভাই যেটা বললো, যে একটা যারা কাজ করে রেগুলার, তাদের যদি সিম্পল একটা মোটিভেশন তাদেরকে দেয়া হয়, খুব সিম্পলি যদি আমরা থ্যাঙ্কসও বলি যে ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব, ওই সেলস পার্সনটা কিন্তু প্রচন্ড ইনস্পায়ার্ড ফিল করে। সে বলবে যে আমার নাইম বস আমাকে এটা বলছে, আমার নাইম স্যার আমাকে এটা বলছে, সে কিন্তু কাজে অনেক ইনস্পায়ার্ড হয়। এবং ওই যে নাইম ভাই আরেকটা যে কথা বললো, যে পুশের যে ইস্যুটা, আসলে এইটা এখনকার সোসাইটিতে আমরা সাবঅর্ডিনেটও বলি না এবং পুশও বলি না, কারণ এইটা কিন্তু তাহলে কিন্তু অ্যালাইন হলো না, সে আমার টিম মেম্বার হলো না। আমরা দেখি যে সে আমার অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ কলিগ, এবং সে যদি আমার সাথে ব্রাদার কলিগ ফিল হয়, তখন কিন্তু সে একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে থাকবে এবং ফ্যামিলির জন্য যা করার সেটা সে করবে। আর আমি যদি তাকে বলি পুশ, হ্যাঁ, তাকে বলি যদি সাবঅর্ডিনেট, তাহলে কিন্তু সে আমাকে ওইভাবে রেসপেক্টও করবে না এবং কাজও দিবে না। আই ডু এগ্রি উইথ নাইমুল ভাই, এবং খুব ইম্পর্টেন্ট বিষয়টা নাইমুল ভাই তুলে ধরেছে। থ্যাংক ইউ নাইমুল ভাই। থ্যাংক ইউ। না, নাইম ভাইয়ের কথা আসলে আমার মনে হয় যে আমাদের এই ডিসকাশন আমার তো অন্যরকম লাগছে। আমি মানে কি বলবো, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বসের সাথে কাজ করতেছি। সো এই ডিরেক্ট যে লিডারদের যে ইন্সপিরেশন, মোটিভেশন, যেগুলো নাইম ভাই এবং নিজাম ভাই বললো, যে স্মল উইংস গুলোকে টাচ করা বা এগুলোকে সেলিব্রেট করা, প্যারালালি তাদেরকে অ্যাকাউন্টেবল করা, these are not very difficult task. এগুলো আসলে খুব মানে ডিফিকাল্ট টাস্ক না, খুব ইজি কাজ। কিন্তু আমরা রিপিটেডলি যদি আমরা লিডারদেরকে এগুলা ইন্সপায়ার করতে পারি, আমার মনে হয় আজকের ডিসকাশন ডেফিনেটলি তাদের জন্য খুবই মানে কি বলে ইফেক্টিভ হবে, যদি নাইম ভাই এবং নিজাম ভাইয়ের কথাগুলো আমরা মনে রাখি আর কি।
সো এখন নিজাম ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে আমাদের হাতে সময় খুব কম, আমরা খুব শর্টকাট কিছু কোয়েশ্চেন করব। ডাইনামিক আপনি কয়েকটা টেকনিক বলবেন সেলসের, যারা সেলস প্রফেশনে আছে, যে ডাইনামিক টেকনিক দুই একটা যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে, হাউ ক্যান উই ইনক্রিজ সেল ইন দ্য মার্কেট? থ্যাংক ইউ। আসলে আগে আমরা অনেক কিছু বলতাম যে সেল বৃদ্ধি করার জন্য ফিজিক্যাল কিছু টেকনিক বলতাম। আজকে আমি একটু জাস্ট ডিজিটাল কিছু টেকনিক বলবো যেগুলোর মাধ্যমে একটা সেলস পারসন খুব ভালো করে সেল করতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল সেলিং টেকনিক। এই জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এখন ইউজ করা হচ্ছে। আপনারা জানেন একটা প্রোডাক্ট লঞ্চ করার পর থেকে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইটার মাধ্যমে কিন্তু আমরা ক্লায়েন্টকে নক করছি বা কাস্টমারকে জানাচ্ছি। ক্লায়েন্ট জানছে এবং ক্লায়েন্ট এই প্রোডাক্ট সম্পর্কে একটা ইন্টারেস্ট ফিল করছে। তো বি2বি ব্যবসার জন্য আমরা যেটা জানি আজাদ ভাই, যে লিঙ্কডইনটা একটা সেরা প্ল্যাটফর্ম। লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু বি2বি অনেক সেল হয়। এটা আপনি যেহেতু আগে ছিলেন, ইউ নো বেটার দেন মি। লিঙ্কডইনে একটা গবেষণায় দেখা গেছে সোশ্যাল সেলিং ব্যবহার করে 45% পর্যন্ত বেশি সেলস অপরচুনিটি গ্রো হয়। এটা কিন্তু একটা প্রুভেন ডেটা বললাম। তো এইটা হচ্ছে গিয়ে আমরা যদি ডিরেক্ট সেলসের ক্ষেত্রে যাই, যেমন একটা হচ্ছে ইনডিরেক্ট সেলস আর একটা ডিরেক্ট সেলস। ডিরেক্ট সেলসের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। তো যারা ডিরেক্ট সেলসে কাজ করে তাদের জন্য লিঙ্কডইনটা কিন্তু একটা খুব ভালো প্ল্যাটফর্ম। তারপর মনে করেন আইবিএম যেটা করে, আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড উদাহরণ দিই, আইবিএম তার সেলস টিমের সোশ্যাল সেলিং কৌশল ব্যবহার করে। দেখেন আইবিএম এর মতো প্রতিষ্ঠান তারাও কিন্তু সেলিং সোশ্যাল মানে সেলিং কৌশলটা ব্যবহার করে সোশ্যাল সেলিং এর। 2017 সালে তারা তাদের যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা ছিল আজাদ ভাই, তারা হচ্ছে এই সোশ্যাল সেলিং টেকনিকটা ইউজ করে 65% বেশি সেল করে। এটা আমি আইবিএম এর একটা ডেটা দিচ্ছি। তো তারা কিন্তু দেখেন এখন আমরা কোথায় যাচ্ছি আর তারা কোথায় যাচ্ছে, তারা কিন্তু পুরোটাই ডিজিটাল ফরমেশন চলে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনার খেয়াল আছে আমরা যখন প্রথম বাংলা লিঙ্কে ছিলাম তখন কিন্তু 3000 এমপ্লয়ি ছিল, কিন্তু এখন 600-700-তে চলে আসছে। কারণ এখন কিন্তু সব ডিজিটালাইজেশন হয়ে গেছে সব জায়গায়। এখন কিন্তু ওইটা চেঞ্জ হয়ে গেছে। তো সোশ্যাল সেলিং ব্যবহার করে 78% সেলস প্রফেশন যারা আছে তারা বলছে এটি তাদের মার্কেটের লিড তৈরি করতে সাহায্য করছে। একবারে ডিরেক্ট মানে সোশ্যাল সেলিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে 78% সেলস প্রফেশনাল বলছে। বি2বি ক্রেতাদের ক্ষেত্রে 59% সোশ্যাল মিডিয়ার পণ্যের গবেষণা করেন। তো আলটিমেটলি এটা একটা টেকনিক। আপনি যদি বলেন লেটেস্ট টেকনিকগুলো আমি বলছি, কারণ অলমোস্ট যারা সেলসে কাজ করে তারা কিন্তু অলমোস্ট জানে যে হাউ টু সেল, রিলেশনশিপ, অ্যাক্টিভিটি, এগুলোর ওয়েটেজ অনেক বেশি। বাট বিসাইড এখনকার যারা আছে, যারা নিউ সেলসম্যান বা যারা কারেন্ট মার্কেটে কাজ করতেছে, তাদের কিন্তু ডাইনামিক্স গুলো আছে আস্তে 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 জাস্ট চেঞ্জ হচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে স্টোরি টেলিং টেকনিক। এখন আমরা দেখি যে বিভিন্ন, যেমন আপনার খেয়াল আছে মনে হয় যে গ্রামীণ ফোন একটা সময় ওই যে মায়ের একটা গল্প বলছে সময়, ওইটা মনে হয় সম্ভবত ওই যে আমাদের চঞ্চল চৌধুরী ছিল। হ্যাঁ, রাইট। তারপর এইটা দেখেন, এইটার সাথে যদি আমি আবার অ্যালাইন করি, গ্রামীণ ফোনে কিন্তু আরেকটা অ্যাড আছে যেটা হচ্ছে গিয়ে আপনার ঈদের সময় স্বপ্ন যাবে বাড়ি এবার। হ্যাঁ, এটা দেখেন কিন্তু এখন প্রতি বছর কিন্তু ঈদের সময় কিন্তু এটা রেগুলার বলতেছে। এটা নাইক তার বিজ্ঞাপন গুলায় কেন শুধু পণ্য না, নাইকের যে ব্র্যান্ডটা আছে তারা জীবনের গল্প তুলে ধরে, ঠিক আছে, যা গ্রাহকদের আবেগে মানে ইমোশনাল যে জায়গাটা। স্টোরি টেলিং এর সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হচ্ছে ইমোশনাল বন্ডেজ তৈরি করা ক্লায়েন্টের সাথে। অ্যাপেল তাদের মনে করেন পণ্যের ক্ষেত্রেও এই একই স্টোরি টেলিং কাজগুলো করে, ক্লায়েন্টকে দিয়ে ছবি তোলায়, তার রিভিউ গুলো দেয়। তো এখন বিষয়টা হচ্ছে আমি দুটো টেকনিকের কথা বললাম যেহেতু সময়ের স্বল্পতা আছে, সোশ্যাল সেলিং টেকনিক আরটা হচ্ছে স্টোরি টেলিং টেকনিক। তো এটারও গবেষণায় দেখা গেছে যে স্টোরি টেলিং টেকনিকের ক্ষেত্রে গ্রাহকের 22 গুণ আগ্রহ মানে বেড়ে যায় পণ্য কেনার ক্ষেত্রে। মাইক্রোসফটের একটা উদাহরণ যদি দেই, মাইক্রোসফট তো সবাই চেনে ওয়ার্ল্ড ওয়াইড, এম্পাওয়ারিং আস অল, ওদের একটা ডায়লগ ছিল। এই ক্যাম্পেইন থেকে ব্র্যান্ড এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়েছে 75%। আর যখনই ব্র্যান্ড এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তখন কিন্তু আলটিমেটলি সেলটা জেনারেট হবে। তো আমি আজকে নর্মাল যেগুলো সেলস টেকনিক সবাই জানে, আমি জাস্ট দুটো বললাম, স্টোরি টেলিং আর একটা হচ্ছে সোশ্যাল সেলিং টেকনিক। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ নিজাম ভাই। আসলে আমরা সেলসে করতে করতে টার্গেটের মধ্যে গিয়ে আমরা ওই সেই পুরাতন সেলসে যাও, মার্কেট প্রেস করো, যাও ক্লায়েন্টকে বলো, এটার বাইরে আপনি দুটা টেকনিক বলছেন। এটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমাদের সেলস টিম বা যারা এই প্রোগ্রামটি দেখছেন অনেকেই আমাদের সাথে আছেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যদিও হয়তো বা আমরা এই ঘন্টায় সব ডিসকাশন শেষ করতে পারবো না, লেটস সি আমরা আরো কিছু জিনিস জানা যায় কিনা। এখন আমরা নাইম ভাইয়ের কাছে যাব। নাইম ভাই, আমরা এখন ডিরেক্টলি ব্র্যান্ডিং এ নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব, বিকজ ইউ আর মোস্ট অফ ইউর ক্যারিয়ার ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং। সো দিস এ ভেরি বেসিক কোয়েশ্চেন, সেটা হলো যে একটা কম্পিটিটিভ মার্কেটে এতগুলো বড় ব্র্যান্ডের মাঝে নিজের ব্র্যান্ডটাকে আপনি কিভাবে স্ট্যান্ড করেন, আলাদা করতে পারেন? মানে হোয়াট আর দ্য বেসিক টেকনিক্স দ্যাট everyone can follow to separate his brand from other brands? একটা বড় পয়েন্ট হচ্ছে নিজাম ভাই বলে দিচ্ছে স্টোরি টেলিং, সো কানেক্টিং ইমোশনালি, এটা খুব বড় একটা পয়েন্ট। বিকজ যখন একটা ব্র্যান্ডকে মানুষ হচ্ছে কানেক্ট করতে পারবে না ইমোশনালি, আপনি যতই ভালো প্রোডাক্ট নিয়ে আসেন, ইউ ক্যানট সেল। আপনি অ্যাপেলের মতো প্রোডাক্ট নিয়ে আসেন, বাট ধরেন সেটার নাম দিয়েছেন অরেঞ্জ, লেটস সে, বাট সেটা ইফ ইট মিসেস ইন কানেক্টিং উইথ কনজিউমার্স, ইট ক্যান। সো স্টোরি টেলিং এবং কানেক্টিং উইথ কনজিউমার, এবং সেটার জন্য আসলে আপনার বুঝে নিতে হবে যে আসলে কনজিউমারের নিড কি। একদম নিড বের হয়ে যে বেসিক নিড নিয়ে কথা বলবেন না, আপনি প্রত্যেকটা নিডকে হচ্ছে ল্যাডার আপ করতে হবে এবং হাইরার্কি লেভেল উপরে নিয়ে যেয়ে তারপর আপনার স্টোরি টেলিংটা করতে হবে যাতে মানুষজন কানেকশন হয়। বাট এইটার সাথে সাথে আমি আসলে 2-3টা পয়েন্ট বলবো যেটা ইজ প্রবলি রেলেভেন্ট ইন দিস গ্রুপ অ্যাজ ওয়েল। ইউনো, বাজারে এত ক্লাটার, মানে এত প্রোডাক্ট যে দেখা যাচ্ছে কিন্তু শেলফে কোনো জায়গা নেই বা কিছু নেই। সো প্রথম বা অনেক অপশন, আপনি যখন যাবেন একটা দোকানে, আপনি হয়তো দুধ কিনতে গিয়েছেন, বাট দুধের অপশন দেখি আপনার হয়তো ওখানে, আপনি হয়তো কোনো অ্যাডহক শপিং এ গিয়েছেন, আপনি ফিক্স করে যান যে আমি আজকে নিডো কিনবো বা ডাইনো কিনবো। যদি ফিক্স না করে যান দোকানে, যে ইউ উইল বি, মানে আপনি একদম স্ট্রেসে, প্রেশার হাই, বিকজ এত ব্র্যান্ড এবং কোন বিভিন্ন কালারের ব্র্যান্ড, অল দ্য কালার্স আর দেয়ার, অল দ্য নিউট্রিশন আর দেয়ার, মানে ইউ ক্যানট মানে আইডেন্টিফাই যে আসলে কোন ব্র্যান্ডটা আপনার কিনা উচিত, আনলেস অর আনটিল ইউ হ্যাভ আ ডিসকাশন উইথ ট্রেডার। এবং ট্রেডারও যখন পুশ করবে তখনও তো অফকোর্স দেয়ার উড বি সাম অ্যাডভোকেসি দেয়ার, বাট আদার দেন দ্যাট আপনি যখন জাস্ট শেলফের সামনে দাঁড়াচ্ছেন, ইউ আর কনফিউজড। সো এই কনফিউশন থেকে দূর হবে তখনই যখন আপনি ওই ভিজিবিলিটি বা ওখানে আপনি যে প্রোডাক্টটা যে প্লেসমেন্ট আছে ওখানে যদি ইউ ক্যান ক্রিয়েট আ বিট অফ ডিফারেন্সিয়েশন যাতে প্রোডাক্টটা স্ট্যান্ড আউট করে, সেটা হচ্ছে একদম বেসিক। বিকজ দেখেন এখন বর্তমানে আসলে কানেকশন অনেকভাবে করা যায়, কনজিউমার কানেকশন থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভেশনস, এবং প্রত্যেকটা টাচ পয়েন্টে যে কনজিউমার সাথে রিচ আউট করা, প্রোডাক্টটা নিয়ে কথা বলা, সবকিছু করা, প্রমোশন করা। বাট প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে এখন মানুষ আসলে 1 নম্বর টিভি দেখেন। আমি পার্সোনালি টিভি দেখি না, মোবাইলে থাকি, এবং বাট মোবাইলে যখনই কোনো প্রোডাক্টের অ্যাড আসে, স্পেশালি এফএমসিজি প্রোডাক্টের অ্যাড আসে, তখন ওইটা ইজ দ্য মোস্ট প্রায়োরিটাইজড ওয়ান। কত তাড়াতাড়ি আমি ওটা বাদ দিতে পারি, বিকজ দ্যাট ডাজ নট ইন্টারেস্ট মি। তো তাহলে আমি প্রোডাক্ট নিয়ে কিভাবে যাব? আমি প্রোডাক্ট নিয়ে যাব হচ্ছে আমি যখন দোকানে যাচ্ছি শপিং করতে, বা আমি যখন চাল ডালে যাচ্ছি বা পান্ডা মার্টে যাচ্ছি, তখনই দ্য প্রোডাক্ট হ্যাজ টু স্ট্যান্ড আউট। ইট ক্যান বি মানে অফলাইন এবং অনলাইন দুইটাতেই দ্য প্রোডাক্ট হ্যাজ টু স্ট্যান্ড আউট। সো একটা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্সিয়েশন, একটা ডিফারেন্ট ওয়েতে ভিজিবিলিটি এনশিওর করা যাতে প্রোডাক্টটা স্ট্যান্ডস আউট among all the other products. 10টা প্রোডাক্টের মধ্যে আপনার প্রোডাক্টটা somewhere has to be standing out. So সেটা was one of the point. নাম্বার 2 হচ্ছে যেটা আরেকটা বড় ব্যাপার, যে হচ্ছে লেটস সে এক্সপেরিয়েন্স ড্রিভেন মার্কেটিং ইজ সামথিং হুইচ ইজ হাইপিং রাইট নাও। যে দেখা যাচ্ছে আসলে মানুষজন, যেটা ভাইয়াও টাচ করেছেন কিছুটা, যে হচ্ছে দেখা যাচ্ছে আমরা শুধু প্রোডাক্ট কিনতে গেছি, আইফোন স্টোরে গেলাম, আইফোন কিনে নিয়ে আসলাম, খেল খতম, ব্যাপারটা এরকম কিন্তু না। মানে আমি যখন স্টোরে ঢুকতেছি, স্টোরে ঢোকা থেকে শুরু করে আমি কেনা প্রোডাক্টের সম্পর্কে জেনে, প্রোডাক্টটা কিনে বের হয়ে আমি হচ্ছে স্টোর থেকে বের হওয়া পর্যন্ত যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি, এই পুরো এক্সপিরিয়েন্সটা হ্যাজ টু বি ডিফারেন্ট। এবং এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু মানুষের মনে দাগ কেটে যায়, যে আমি আজকে অ্যাপল স্টোরে যে এই এত বড় একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, আর এইভাবে ব্র্যান্ডের সাথে কানেক্ট হয়েছি, ব্র্যান্ড আমার সাথে এইভাবে কথা বলেছে, আমি নতুন কিছু পেয়েছি, নতুন কিছু দেখেছি।
এই এই এক্সপিরিয়েন্স ড্রিভেন মার্কেটিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এইটা যেসব কোম্পানি এখন মোটামুটি করছে, স্পেশালি বাংলাদেশ, স্পেশালি লাইফস্টাইল ব্র্যান্ডগুলোতে এগুলো বেশি পাওয়া যায়। যেমন আপনি দেখেন, সিম্পল একটা ছোট এক্সাম্পল, অনেকগুলো স্টোরে আমরা যাই, লুক এট হাউ দে গ্রিট। এবং আপনি মিনিসোতে যাবেন, প্রত্যেকবার ইউ এন্টার ইনটু মিনিসো, ওদের ফার্স্ট গ্রিটিংসটাই ইজ সো এনার্জেটিক, ওয়েলকাম টু মিনিসো, বের হওয়ার সময় থ্যাংক ইউ কামিং টু মিনিসো। এটা আর কোথাও আমি এখন পর্যন্ত পাই নাই। মানে দিস ইজ আ ভেরি সিম্পল ওয়ে অফ এঙ্গেজিং আ কাস্টমার। মানে যখনই আপনি ঢুকতেছেন তখন ইউ ফিল প্রড, আচ্ছা না আমাকে ভালোভাবে গ্রিট করতে। সো এক্সপিরিয়েন্স ড্রিভেন মার্কেটিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে একটা কাস্টমার যখন আপনার প্রোডাক্ট কিনতে গেছে তাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়ে ওর জার্নিটা শেষ করা। তারপর হচ্ছে ইনোভেশন ইজ সামথিং, আমি একটা পয়েন্ট বলতে চাই যে দেখেন এই ক্লাটার ব্রেকিং মার্কেটে তখনই এক নম্বর হচ্ছে প্রোডাক্ট হয়তো ডিফারেন্ট ভাবে প্লেস করা বা ডিফারেন্ট ভাবে ডিস্ট্রিবিউট করা বা এক্সেস করা, সেটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে নতুন কিছু নিয়ে আসা। যখন সবাই দুধ বিক্রি করতেছে তখন আপনি কি দুধই বিক্রি করতে চান, না ইউ ওয়ান্ট টু সেল সামথিং ডিফারেন্ট? সবাই নিউট্রিশন ফর্টিফাইড বা ফর্টিফাইড মিল্কই বিক্রি করতেছে, আপনি কি ফর্টিফাইড মিল্কই বিক্রি করতে চান, না ইউ ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট? সবাই পাউডার মিল্ক কার্টনে বিক্রি করতেছে, 400 গ্রাম কার্টন বা 350 গ্রাম কার্টন, আপনি কি ওইটাই করতে চান? ডু ইউ ওয়ান্ট টু বি আ মি টু? যদি ইফ ইউ আর আ মি টু, আপনি অলরেডি 40-50টা কোম্পানির নিচেই থাকতেছেন, ইউ আর দ্য 55 মানে 51তম কোম্পানি। সো হোয়াটস, মানে 51তম কোম্পানি হয় আপনার কি লাভ? ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি, ওয়েদার ইন প্যাকেজিং। যেমন রিসেন্টলি সম্ভবত ফার্ম ফ্রেশের একটা ইউএইচটি প্যাকেজিং নিয়ে অনেক ডিসকাশন আমিও করছিলাম, গালিব ভাইও করছিল। সো ইউএইচটির প্যাকেজিংটা কিন্তু সবাই দেখা যাচ্ছে নর্মাল 4 কোনা কার্টন, ফার্ম ফ্রেশারটা একটু অ্যাঙ্গেলিশ করে, একটু ডিফারেন্ট একটা লুক করে, একটু স্টাইলিশ করা হয়েছে। একদম সিম্পল একটা প্যাকেজিং রুল, এবং সেটা করে ওরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছে। সো ফ্রম প্যাকেজিং, ফ্রম প্রোডাক্ট টু প্যাকেজিং টু ক্যাম্পেইন, মানে সবকিছুতে আপনার একটু ইনোভেশন থাকতেই হবে বাকিদের থেকে আগে যাওয়া, আদারওয়াইজ ইউ ক্যানট মেক। মানে প্রোডাক্ট হয়তো ডিফারেন্সিয়েশন আপনি পারতেছেন না করতে, আপনার এক্সিকিউশন আপনি নিয়ে আসেন, প্যাকেজিং ডিফারেন্ট করেন, আপনার ডেলিভারিতে নিয়ে আসেন, আপনি যখন প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে দোকানে সেখানে নিয়ে আসেন, আপনি যখন কনভারসেশন করতেছেন দোকানদারের সাথে সেখানে নিয়ে আসেন, আপনি যখন অ্যাক্টিভিটি করতেছেন সেখানে নিয়ে আসেন ডিফারেন্সিয়েশন। যেমন আমি যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রি, যদি বলি আমাদের ইন্ডাস্ট্রিতে যখন লেটস সে কনজিউমার সাথে যখন ইন্টারাকশন হচ্ছে, তখন কিন্তু দোকান লেভেলে দেখে কনজিউমার সুন্দর করে গেম খেলতে পারে, একটা ডিফারেন্ট এঙ্গেজমেন্ট হয়, ডিজিটাল এঙ্গেজমেন্ট হয়, ওখানে উইন হয়, ওখানে খেলে যদি জয় হয় তাহলে কিছু পায়, গিফট পায়, নাবি যাবি। সো এই একটু ডিফারেন্ট কিছু করা, যাতে ও সবসময় মনে হয় যে না আমি যদি এখানে যাই, আচ্ছা আজকে নিডো থেকে আমি ডিফারেন্ট কিছু পেলাম, আজকে ম্যাগি থেকে ডিফারেন্ট কিছু পেলাম, আজকে ড্যানো আমি মার্কেটে যেতাম ডিফারেন্ট ওয়ে ডিসপ্লে করা, আমি মার্কেটে যাওয়ার সময় দেখলাম ডিফারেন্ট কোনো উপায় হচ্ছে ডেলিভারি হচ্ছে। মানে ইউ হ্যাভ টু নট আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স ইজ আ ভেরি বিগ ওয়ার্ড। আমি বলবো যে বাবা এত বড় দরকার নেই, বাট থিঙ্ক ডিফারেন্টলি, যে হাউ ক্যান ইউ অ্যাক্টিভেট একটু ছোট কিছু ডিফারেন্ট ওয়েতে করা, যাতে আপনার প্রোডাক্ট বাকি 100 জনের প্রোডাক্ট থেকে একটু ডিফারেন্ট। দ্যাটস ইট। থ্যাংক ইউ নাইম ভাই। আমরা খুব ডিপ ব্র্যান্ডিং এর কিছু আলোচনা শুনলাম, স্পেশালি ফর দ্য মার্কেট ডিফারেন্সিয়েশন, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, অ্যাপ্রোচ ডিফারেন্সিয়েশন, communication differentiation, emotional differentiation. So these are very very nice things. আমার মনে হয় যে আমাদের যারা শুনছে, আমাদের আজকে অনেকেই আমাদের সাথে আছে যারা হলো ব্র্যান্ড মার্কেটিং এ কাজ করছে, এবং অনেকেই আছে যারা আমাদের লং টাইম ধরে সেলস টিমের সাথে জড়িত। সো আমাদের হাতে খুবই সময় কম, তারপরও আলোচনা খুবই তুঙ্গে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। সো পার আমি কমেন্টস দেখছি, আপনারা কমেন্টসগুলো সব দেখতে পাচ্ছেন না, লোকজন আসলে এনগেজড অনেকটাই, এবং দে আর সেইং দিস আর ভেরি গুড ডিসকাশন, এবং দে আর সেইং দ্যাটস যেগুলো মানে টাইম ওয়াইজ ডিসকাশন উই আর ডুইং রাইট নাও। সো আমরা চলে যাব হচ্ছে নিজাম ভাইয়ের কাছে। নিজাম ভাইয়ের কাছে আমার অনেকগুলো প্রশ্ন, তারপর আমি দুটো করি, ঠিক আছে? আপনি রিয়েল এস্টেট বিজনেসে কিভাবে আসলেন, রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। প্যারালালি আমরা তো জেনারেল সেলসটা জানি, আর জেনারেল সেলসে আমরা যেমন ডিরেক্ট সেলসের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে দেয়ার আর মেনি ওয়েজ টু মেকিং লিডস।
তো আমি কিন্তু এখনো জানি না যে রিয়েল এস্টেটে লিডগুলো কিভাবে করেন। আমি একটা লোক বিল্ডিং কিনবে, তাকে আমি কিভাবে খুঁজে বের করবো? এখন আপনি যদি বলেন ডিজিটাল মার্কেটিং, আমি ওইটা বলবো না। ডিজিটাল মার্কেটিং ইজ ডিফারেন্ট থিং, বাট অ্যাজ এ মার্কেটার, অ্যাজ এ সেলস পিপল, হাউ ইউ ক্যান জেনারেট লিড, আমাদেরকে এটা বলবেন প্যারালালি। আপনার আমি আপনাদেরকে আপনি বলবেন হলো আমাদের রিয়েল এস্টেট বিজনেসের একটু ইনিশিয়েশন স্টেজ থেকে আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ আজাদ ভাই। রিয়েল এস্টেট সেগমেন্টটা যদি আপনি দেখেন, রিয়েল এস্টেট হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা বড় ইন্ডাস্ট্রি। আমরা যদি ইয়ারলি টার্নওভার দেখি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি ইয়ারলি টার্নওভার অলমোস্ট 70,000 crore। ডেটাটা হচ্ছে ডেইলি স্টার একটা রিপোর্ট থেকে বলছি। তো এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। যদি টপ 2-3টা ইন্ডাস্ট্রির ভিতর ধরেন, তাহলে রিয়েল এস্টেট একটা বড় ইন্ডাস্ট্রি। আর ইনফ্যাক্ট রিয়েল এস্টেটে আপনি যদি ধরেন, প্রায় 3,000-এর মতো কোম্পানি আছে বাংলাদেশে। ফ্ল্যাট সেল বলেন, ল্যান্ড সেল বলেন, বিসাইড ল্যান্ড শেয়ার সেল বলেন, এর প্রায় 3,000-এর মতো কোম্পানি আছে। আর যদি আপনি ধরেন এনলিস্টেড রিহ্যাবে প্রায় আরো 850-এর মতো কোম্পানি আছে। তো এই জায়গায় অলমোস্ট প্রায় 10 লক্ষর কাছাকাছি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। তো এর মধ্যে আমরা যদি দেখি ঢাকাকে আধুনিকায়ন, যদি পুরো ঢাকাকে আপনি যদি ধরেন, বসুন্ধরা প্লেইং এ ভেরি গুড রোল, তারপর ইস্টার্ন হাউজিং, তারপর রূপায়ণ, তারপর প্রবাসী পল্লী, তারপর হচ্ছে কি আপনার আমিন মোহাম্মদ গ্রুপ, এরা কিন্তু মানে বাংলাদেশে খুব ভালো রোল প্লে করাতে আমরা কিন্তু একটা আধুনিক ঢাকা দেখছি আপনি যদি ধরেন। এবং ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন, ইনফ্যাক্ট যদি আপনি দুবাইতেও দেখেন, ইমার, ওরা কিন্তু সবচেয়ে বড় বড়, ইমার নামে একটা অর্গানাইজেশন আছে, ওরা কিন্তু সবচেয়ে বড় বড় স্থাপনা দুবাই যেগুলো করেছে বা দুবাইকে যে আধুনিকায়ন করেছে, এটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে একটা বড় অবদান। বিসাইড রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু এখন অনেকে কাজ করতে খুব আগ্রহী। আমরা যারা নতুন যারা আছে, যেমন এফএমসি তো অলরেডি একটা এস্টাবলিশ সেক্টর, যদি আপনি ধরেন এটা প্রায় 150, 200 বা 250 বছরের একটা সেক্টর। বিসাইড কিন্তু রিয়েল এস্টেটটাও এখন খুব ভালো করছে। হ্যাঁ, অল ওভার দ্য বাংলাদেশ যদি ধরেন বা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রোয়িং সেক্টর এবং ভালো একটা সেক্টর হিসেবে এস্টাবলিশ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি একটা কথা বলেছেন যে নর্মাল সেলস আর রিয়েল এস্টেট সেলস এর মধ্যে পার্থক্যটা কি। আপনি বলে এই কোশ্চেনটাও করেছিলেন আজাদ ভাই, যদি আমি ভুল না করি। তো রিয়েল এস্টেট সেলটা আমরা যেটা বলি যে ডিস্ট্রিবিউশন বা ডিলার সেল যেটা আছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট সেলস। ইনডিরেক্ট সেলস মিনস ওই জায়গায় হচ্ছে টু টাইপস অফ সেলস যদি আমরা ধরি, একটা হচ্ছে ডিরেক্ট সেলস আর একটা হচ্ছে ইনডিরেক্ট সেলস। ইনডিরেক্ট সেলস হচ্ছে কোম্পানির, মনে করেন যে বাংলালিংক বা রবি বা নেসলে বা আপনি ধরেন যে ইউনিলিভার, এরা যেটা করে, ডিলার হচ্ছে কি আমাদের থার্ড পার্টি থাকে, তাদেরকে আমরা অ্যাসাইন করে দেই। তারা কিন্তু এই আমাদের মাদার কোম্পানির যে প্রোডাক্টটা আছে, সেটা একেবারে রুরাল লেভেল থেকে শুরু করে রুট মার্কেটে পৌঁছে দেয়। তার মানে তারা, আমরা একটা পার্টি অ্যাসাইন করি, তারা কিন্তু, তার মানে ইনডিরেক্ট ওই যে কিন্তু কোম্পানির, হ্যাঁ আমরা যাই কোম্পানির যারা মাদার কোম্পানির লোক আছে, তারা ভিজিট করতে যায় বা দেখি ওভারঅল মার্কেটের সিনারিওটা কি বা রুট কিরকম গ্রো করছে, হ্যাঁ এগুলো দেখার জন্য আমরা যাই। কিন্তু এটা হচ্ছে ইনডিরেক্ট, যেহেতু ডিরেক্টলি কোম্পানি সেল করে না। আর রিয়েল এস্টেটটা হচ্ছে একেবারে ডিরেক্ট সেলস, মানে কোম্পানি যদি সেল করে, বসুন্ধরা যদি সেল করে, সে নিজেই সেল করছে, তার সেলস পার্সন যাচ্ছে, সেলস রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে, সে গিয়ে সেল করছে। বা রূপায়ণ যদি সেল করে, তার কিন্তু নিজস্ব লোক যাচ্ছে, সে গিয়ে সেল করছে। আর এই জায়গায় একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে রিয়েল এস্টেটে যারা সেল করে, এখন দুইটা ক্লাস অফ সেগমেন্ট যদি আপনি ধরেন, যেমন দেখা যায় যে আমরা যদি নর্মাল যেটা সেলস আছে, ডিলার সেল বা ডিস্ট্রিবিউশন, এই জায়গায় দেখা যায় যে ডিস্ট্রিবিউটর বা যারা টপ সারির যারা রিটেলার আছে একটা রুটে, তাদের সাথে আমরা সবসময় 80-20 যে একটা গেম থাকে, যে আমরা সবসময় তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখি, দে ক্যান কন্ট্রিবিউট, তারা কারণ একটা বড় অংশ কন্ট্রিবিউট করে কোম্পানির জন্য। বিসাইড আমরা যদি রিয়েল এস্টেট সেক্টরে দেখি, রিয়েল এস্টেট সেক্টরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেলস পিপলকে মনে করেন যে যেহেতু প্রোডাক্টের নেচারটা একটু ডিফারেন্ট, এই জায়গায় যেমন ল্যান্ডের ক্ষেত্রে যদি ধরেন একটা মিনিমাম একটা প্রোডাক্ট হয় 15 লাখ বা 20 লাখ টাকা, বা আবার যদি ক্ষেত্র বিশেষে 1 কোটি টাকাও আছে, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। তো এখন দেখা যায় এইটার ক্ষেত্রে আমরা যেটা বলি, যেহেতু ডিরেক্ট ক্লায়েন্টের সাথে সম্পর্ক, মনে করেন যে আমি আপনাকে কনভিন্স করতে যদি পারি বা আপনাকে যদি বেনিফিট ফিচারগুলো বুঝিয়ে দিতে পারি, হয়তো ইউ মে ইন্টারেস্ট টু বাই দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি। বাট মানে আমি যদি বলি নর্মাল সেলসের ক্ষেত্রে,
যেমন আমি যতটুকু জানি, মানে আমার যখন আমার জব ছিল মনে করেন যে রিটেল সেলসে বা ডিস্ট্রিবিউশনে, তখন দেখেছি কিছু প্রোডাক্ট আছে মার্কেটে যেমন যেগুলো খুব ভালো যায়, এমনিতেই খুব ভালো যায়। যেমন ধরেন আপনি যদি নেসলের প্রোডাক্ট ধরেন, দেখা যায় যে ডিলাররা চেয়েও পায় না। এটা নাইম ভাই ভালো বলতে পারবে যেহেতু সে নেসলেতে ছিল, যে ডিলাররা দেখা যায় চেয়েও পাচ্ছে না, কারণ তাদেরকে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। এবং এই প্রোডাক্টগুলোর অনেক ক্ষেত্রে মনোপলি টাইপের, এই প্রোডাক্টগুলোর যে সাবস্টিটিউট প্রোডাক্ট সেটা কিন্তু আমরা নাই বললেই চলে। বাট রিয়েল এস্টেটে যে এই জায়গায় দেখা যাচ্ছে যে যেহেতু ওগুলো মানে গ্লোবাল প্রোডাক্ট বা এমএনসি প্রোডাক্ট, ওগুলোর চাহিদাও বেশি, এবং ওইটার জন্য মনে করেন ডিস্ট্রিবিউটরও একটা আগ্রহ থাকে। তারপর যারা রুটের যারা বড় দোকান তাদেরও কিন্তু একটা আগ্রহ থাকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য। আর যদি রিয়েল এস্টেট সেক্টরে ধরেন, এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে। মনে করেন একজন ভালো সেলস করে, তাকে কিন্তু বিভিন্ন কোম্পানি তখন নিতে চায়। মনে করেন আমি একজন ভালো সেলার, আমার হয়তো মান্থলি 1 কোটি টাকা সেল হয়, বা 2 কোটি টাকা আমার পার্সোনাল সেল হয়, বা 10 কোটি টাকা সেল হয়, তখন ওই লোকটাকে বিভিন্ন কোম্পানি তাকে বাই করতে চায়। কারণ এই জায়গায় কিন্তু ডিলার বা বড় কন্ট্রিবিউটেড মানে দোকান নেই, এই জায়গায় হচ্ছে ডিরেক্টলি পার্সন। সো এই জায়গায় কিন্তু পার্সোনাল সেলিংটা ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু যে টপ টপ সেলার, তারা দেখা যায় বিভিন্ন জায়গায় জব করতে যায়, এবং তাদের এই দেখা যায় এই মার্কেটে যেহেতু অনেকগুলো কম্পিটিটর আছে, 3,000 কিন্তু অনেক বড় একটা মার্কেট। যেমন অন্য মার্কেটে দেখা যায় কি যে একটা লোক সে হয়তো চাকরি চলে গেলে সে একটু চিন্তায় পড়ে যায় যে আমি আসলে জবটা একটা ভালো কোম্পানিতে যেতে পারবো কিনা, বা আমার পজিশনটা যেরকম আছে। বাট রিয়েল এস্টেট সেক্টরে আমি মনে করি যারা একটু ভালো সেল করে তাদের জন্য কিন্তু মার্কেটটা অনেক ওপেন। মানে তারা চাইলে যে কোনো একটা ভালো কোম্পানিতে জয়েন করতে পারে, কারণ তাদের যেহেতু একটা হাতে একটা সেল থাকে। তো এই জায়গায় একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, যে ক্লায়েন্টের লেভেলটা কিন্তু একটু ডিফারেন্ট। আচ্ছা আমি যদি বলি, যেমন মনে করেন যে আমরা যে রুট সেল যেটা রিটেল সেল, এটা কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ম্যান আছে। যে আপনি একেবারে ছোট ছোট দোকানে ঢুকতেছেন, টং দোকানে ঢুকতেছেন, আবার বড় সুপার স্টোরেও ঢুকতেছেন, হ্যাঁ। বাট এই জায়গায় কিন্তু যেই ক্লাসটা আছে, যারা 15 লাখ বা 20 লাখ টাকায় যারা প্রোডাক্টটা কিনে, বা 1 কোটি 1.5 কোটি টাকায় প্রোডাক্টটা কিনে, এরা কিন্তু মোটামুটি ভালো লেভেল একটা ক্লায়েন্ট। মনে করেন এরা ডিস্ট্রিবিউটর লেভেল, বা তার চেয়ে আরেকটু বড় লেভেল, এরকম কিন্তু। তো এদের কাছে যাওয়ার জন্য সেলস যারা ভালো করে তাদের কিন্তু প্রচন্ড লেভেলে তাদেরকে ট্রেনিংও দরকার হয়, এবং দেখা যায় যে এই জায়গায় কথাগুলো খুব সেন্সিটিভ। মানে যদি একটা ওয়ার্ড চুজিং ভুল হয়, ওই ক্লায়েন্ট দেখা যাবে নিবে না। কথার কথা, নাইম ভাইয়ের মতো একজন পোটেনশিয়াল লোক, সে যেহেতু ইসে আছে, একটা ভালো কোম্পানিতে আছে, ভালো ডেজিগনেটেড পারসন। এখন নাইম ভাইয়ের কাছে যদি একটা সেলস পারসন গিয়ে যদি কোনো ওয়ার্ডে মিস্টেক করে, একটা ওয়ার্ড সিম্পলি, দেখা গেছে নাইম ভাই 5 কোটি টাকা একটা প্রোডাক্ট কিনবে, লেটস সে ফর এক্সাম্পল। এখন তার একটা ওয়ার্ডে মনে হলো যে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে নাইম ভাইয়ের কাছে, তখন কিন্তু নাইম ভাইকে ম্যানেজ করা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। এখন ও তো অনেক এক্সপেক্ট করে আছে যে নাইম ভাই প্রজেক্ট দেখেছে, নাইম ভাই কিনবে, ও কিন্তু 5 কোটি টাকা ধরে রেখেছে যে নাইম ভাই দিবে। এখন ওই সেলটা যখন লুজ হয়, ও কিন্তু টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ ওর ওই জায়গায় কিন্তু ইনসেন্টিভের একটা ইস্যু থাকে। তো ও আলটিমেটলি তখন দেখা যায় মার্কেটে খুব মানে, এই জন্য রিয়েল এস্টেটে দেখা যায় কি প্রচুর শিফটিং হয়। মানে ও এক জব থেকে আরেক জায়গায় যায়, আর একটা কোম্পানিতে যায়, ও ভাবে যে এই কোম্পানিতে গেলে আমি ভালো করতে পারবো। যেমন এফএমসিতে দেখা যায় যে অনেকে অনেকদিন থাকতে পারে, সে সাস্টেইন করতে পারে। কিন্তু রিয়েল এস্টেটে একটা চ্যালেঞ্জ আছে যে ও দেখা যায় যে 6 মাস যদি সাস্টেইন না করতে পারে, তখন কিন্তু ওর মনে একটা খুব মানে ক্ষোভ বা কষ্ট চলে আসে, ফ্রাস্ট্রেশন চলে আসে, যে ও হয়তো এই মার্কেটের জন্য পারফেক্ট না, বা ও হয়তো ভালো সেল করতে পারবে না। তো এই চ্যালেঞ্জগুলো বেসিক্যালি রিয়েল এস্টেটে আছে। মানে রিয়েল এস্টেট, আর আপনি যেহেতু ওইটার সাথে একটু পার্থক্য বললেন, আমি জাস্ট 2-1টা পয়েন্ট আর কি তুলে ধরলাম। আর লাস্ট একটা কোশ্চেন ছিল আপনার, যে লিডটা কিভাবে জেনারেট করবে। তো আমরা রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমি যদি ডিজিটাল, আপনি বললেন ডিজিটাল, বা ডিজিটালকে বাদ দিয়ে দিলাম, যদি আমি মনোপলি মানে অ্যানালগে আসি, অ্যানালগের ক্ষেত্রে দেখা যাবে রিয়েল এস্টেটের সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে এফএনএ। কারণ আপনি নেসলের যে একটা প্রোডাক্ট কিনবেন, বা বাংলালিংকের একটা যে প্রোডাক্ট কিনবেন, এই জায়গায় কিন্তু একটা ব্র্যান্ডের আলাদা একটা পুল আছে। নেসলের প্রোডাক্ট কিন্তু গ্লোবালি ব্র্যান্ডের একটা পুল আছে। এখন আপনি গ্লোবাল বা বাইরের যে মাল্টিন্যাশনাল রিয়েল এস্টেট গুলো আমাদের দেশে কিন্তু নেই। আমাদের দেশে কিন্তু লোকাল রিয়েল এস্টেট। আবার রিয়েল এস্টেটে যেমন গুড সাইডও আছে, আবার ব্যাড পার্টও আছে, হ্যাঁ।
মানুষ কিন্তু ব্যাড পার্টটা বেশি হাইলাইট করে আমাদের দেশে। আপনি যদি ধরেন যে ইবেলিতে হয়তো কিছু ঝামেলা হয়েছে, কিন্তু ইবেলির ঝামেলার কারণে টোটাল ই কমার্স ইন্ডাস্ট্রির উপর মানুষের একটা নেগেটিভ ইমপ্রেশন গ্রো হয়েছে। বাট আপনি দেখেন তারাজ কিন্তু ভালো করছে, রকমারি.com ভালো করছে, কিন্তু আমরা কিন্তু ওই পারসেপশনে আছি যে ইভেলি খারাপ করছে, তাহলে মনে হয় দারাজও আমার টাকা নিয়ে যাবে। মানুষের একটা ব্যাড পারসেপশন গ্রো হয়। তো এই জায়গায় রিয়েল এস্টেটে আমরা মনে করি যে একটা লোক যদি এফএনএফ এর কাছে যায়, এফএনএফ কিন্তু তাকে বিলিভ করবে। মনে করেন আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভস, তারা কিন্তু আপনাকে বিলিভ করবে যে না, ও আছে এই প্রতিষ্ঠানে, ও হয়তো আমাদের একটা ভালো প্রোডাক্ট দিবে বা একটা ভালো প্রাইসে দিবে, তখন কিন্তু সে মোটিভেট হয়। তো আমরা যেটা বলি যে ফার্স্ট যে 6 মান্থ, এই ফার্স্ট 6 মান্থ হচ্ছে গিয়ে সে তার এফএনএফ এর কাছে বিক্রি করবে। এফএনএফ এর কাছে বিক্রি করার পর এটা একটা অ্যামেজিং রেজাল্ট আসে, যেটা রিয়েল এস্টেট আমি দেখেছি স্পেশালি। এই জায়গা থেকে রেফারেল অনেক সেল গ্রো হয়। মনে করেন যে তার একটা ফ্রেন্ডস ফ্যামিলি কিনেছে, সে তার ভাইকে বলেছে আমি একটা ল্যান্ড কিনেছি বসুন্ধরাতে, বা আমি একটা রূপায়ণে ফ্ল্যাট কিনেছি। সে শুনে আবার সে ইন্টারেস্ট ফিল করলো, সে তখন কিন্তু আবার তার সাথে যোগাযোগ করলো। এইভাবে কিন্তু লিডগুলো গ্রো হয়। আপনি যদি একেবারে র লিড চান, অর্গানিক লিড চান, রিয়েল এস্টেটে এইটা হচ্ছে বেসিক অর্গানিক লিড। এইটার মাধ্যমে আপনি একবারে পিওর লিডগুলো পাবেন, এবং আপনার ফ্রেন্ডসরা কিন্তু আপনার সম্পর্কে জানে আজাদ ভাই, বা নাইম ভাইয়ের যে ক্লোজ আছে তারা কিন্তু নাইম ভাই সম্পর্কে জানে। তাদের কিন্তু একটা পারসেপশন আছে, আপনাদের কিন্তু একটা ব্র্যান্ড ইমেজ আছে ওই ক্লায়েন্টদের কাছে। তারা কিন্তু আপনাকে দেখে প্রোডাক্টটা নিবে, তারা কোম্পানির চেয়ে আপনাকে বেশি বিলিভ করে। তো রিয়েল এস্টেটে আপনি যদি বলেন যে লিডের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে এটা হচ্ছে র লিড, এটা থেকে আপনি প্রথমে স্টার্ট করবেন। এই জায়গা থেকে বেশ কিছু সেল আপনার জেনারেট হবে, জেনারেট হওয়ার পর আপনি কিছু রেফারেল পাবেন। এরপর আমরা যেটা করি যে হান্টিং যে প্রসেস, আপনি ধরেন যে বিভিন্ন যে ফেয়ারগুলো হয় আমাদের বাংলাদেশে, যদি আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে ফেয়ার হচ্ছে, রিহাব হ্যাঁ, যেমন এই ডিসেম্বরে আছে রিহাব ফেয়ার, হ্যাঁ, আমাদের প্রবাসী পল্লীও অ্যাটেন্ড করছে। তো রিহাব ফেয়ারে গড়ে একটা বছরে 30,000-এর মতো ক্লায়েন্ট প্রতিবারই ভিজিট করে, অলমোস্ট রিহাবের ডেটা অনুযায়ী। তো 30,000 ক্লায়েন্ট যখন আসে, ধরেন এর ভিতরে হয়তো 1,000 ক্লায়েন্ট সে কিনে। তো এই যে 1,000 ক্লায়েন্ট কিনে, বাট এই জায়গা থেকে কিন্তু 30,000-এর মধ্যে আপনি কিন্তু প্রায় 15,000 বা 10,000 ডাটা কিন্তু আপনি একবারে রিয়েল ডাটাটা পাচ্ছেন। আপনি এই জায়গায় ক্লায়েন্টটা কিন্তু আসতেছে আপনার ফেয়ারে, তারা কিন্তু জিজ্ঞেস করছে প্রোডাক্ট সম্পর্কে, তারা কিন্তু জানতে চায়। তার মানে কি, সে কিন্তু একেবারে অর্গানিক লিড আপনার জন্য। তো এই জায়গা থেকে একটা ভালো সেল আসে। প্রথমে এফএনএফ বললাম, তারপর যেটা বললাম আপনাকে যে বিভিন্ন এক্সপো থেকে যে লিডগুলো আসে, এই জায়গা থেকেও একটা ভালো লিড আসে। তারপর হচ্ছে গিয়ে আপনার আরেকটা হচ্ছে যে মনে করেন আপনাদের যে এফএনএফ এর মধ্যে আমি একটা পার্ট মিস করেছি, সেটা হচ্ছে গিয়ে আপনার কলিগ যারা থাকে। যেমন মনে করেন যে আপনার বিভিন্ন অর্গানাইজেশনে আপনি জব করেছেন, একটা ক্যারিয়ার টেইনর আপনি পার করেছেন, অনেক লোকের সাথে আপনার ওঠা বসা হয়েছে। এখন আপনি যখন ওই লোকগুলোর কাছে যাবেন, হয়তো সে কিনবে না। মনে করেন আমি আপনার কাছে গেলাম, আপনি হয়তো কিনবেন না, আপনি হয়তো চিন্তা করতেছেন যে পরে আপনি মানে পারচেজ ডিসিশনটা নেবেন। আপনি তখন আমাকে বলবেন যে নিজাম ভাই, আমি তো কিনতে পারতেছি না, কিন্তু নাইম ভাই আছে, উনি পোটেনশিয়াল ক্লায়েন্ট, আপনি যোগাযোগ করতে পারেন। তো এই যে আপনার কাছে আমি গিয়েছি, আপনি কিন্তু আমাকে খালি হাতে ফিরিয়ে দেননি, আপনি কিন্তু আমাকে স্যাটিসফাই করে দিয়েছেন, রেফারেল রেফারেলটা দিয়েছেন। তো এই জায়গা থেকে রেফারেলও আসে। এই তিনটা পদ্ধতিতে আপনি যদি অর্গানিক ভাবে যেতে চান, আমার মনে হয় যেতে পারেন। আর বিসাইড এখন কিন্তু এসইও বা গুগল অ্যাডস আপনি বলছিলেন যে ওটা দরকার নেই, তারপর আমি হালকা কিছু বলি। যেমন বি প্রপার্টির যদি একটা মাসিক ওয়েবসাইট ভিজিট বলি, বি প্রপার্টিতে মাসিক 5 লক্ষ লোক ভিজিট করে। এখন এই যে 5 লক্ষ লোক ভিজিট করে, এখন এই যে বি প্রপার্টির যদি ডান দিকে যে আপনার যে বিভিন্ন ব্যানার অ্যাড গুলো থাকে, ব্যানার অ্যাড গুলো মনে করেন 1 মাসের জন্য আপনি ভাড়া নেন, আপনি কিন্তু ওই জায়গা থেকেও অর্গানিক লিড পাবেন, ডিজিটাল মাধ্যম থেকে পাবেন। বাট তারা কিন্তু ক্লিক করছে, ক্লিক করলে আপনার কিন্তু মেসেজ চলে আসছে যে কে ক্লিক করছে বা কে এই জায়গায় যেতে চাচ্ছে। এখন এরকম লার্জ যে প্ল্যাটফর্ম গুলা, যেমন প্রথম আলো একটা বড় প্ল্যাটফর্ম, ডিজিটাল মাধ্যম, এই জায়গায়ও কিন্তু আপনি মোটামুটি এই ব্যানার অ্যাড গুলো দিতে পারেন। তারপর বাংলাদেশে আর একটা আছে যে বিক্রয়.com। তো বিক্রয়.com বেসিক্যালি যারা প্রপার্টি কিনতে চায়, আপনি যদি প্রপার্টি সেগমেন্টে আপনি ব্যানার দিয়ে দেন, এই জায়গা থেকেও কিন্তু ভালো লিড কালেকশন হয়। সুতরাং অর্গানিক ওয়েতে আপনি এগুলো দিয়ে লিড কালেকশন করতে পারেন।
আর সোশ্যাল মিডিয়াটা তো আপনি বললেন যে সোশ্যাল মিডিয়াটা খুব একটা দরকার নেই, তারপরও না, আমি ফেসবুক দরকার নেই বলি নাই, আমি বলছি যে আমরা সোশ্যাল মিডিয়াটা একটু অ্যাভয়েড করে যাব কি না। রাইট 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 মানে আপনি বলতে পারেন, বিকজ আচ্ছা এটা তো আসলে শেখার জায়গা। এইটা জি জি হতে জি পারে ডিজিটাল, হতে পারে ম্যানুয়াল, হোয়াট এভার দ্য থিং ইজ, উই নিড মার্কেট, উই নিড টু লার্ন হাউ টু রিচ দ্য কাস্টমার। কাস্টমারের কাছে আমাদের Correct. যাইতে হবে। সেটা এখন আমি সাঁতরাইয়া যাব না নৌকা নিয়ে যাবো, দ্যাটস ডিফারেন্ট থিং। আর আপনি যদি একটা তাহলে একটা ডিজিটাল মাধ্যমে যদি একটা রিপোর্ট দেই, ফেসবুকের বিজ্ঞাপন, ফেসবুকে দেখা যায় যে বিভিন্ন টাইপসের কিন্তু ক্লায়েন্ট আছে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু খুব ভালো পোটেনশিয়াল লিডও আছে, আবার পোটেনশিয়াল না এরকম লিডও আছে। বাট হটসুইট এর রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশের মানে 55% ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকে সক্রিয় থাকে। এখন দেখেন যে আমাদের যারা ইন্টারনেট ব্যবহারকারী আছে তার মধ্যে কিন্তু 55% ফেসবুকে অ্যাক্টিভ থাকে। আর বাংলাদেশ যদি আপনি যদি ওয়ার্ল্ডে ধরেন, ওয়ার্ল্ডের সম্ভবত 8ম বৃহত্তম কান্ট্রি ফেসবুক ইউজার হিসাবে। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা বিশাল মনে করেন আপনি যে বিশাল একটা এরিয়া লিড কালেকশনের, হয়তো কিছু ব্যাড লিড আছে আবার গুড লিডও আছে, আপনি এটার মাধ্যমে গুড লিড পেতে পারেন। এবং বসুন্ধরা গ্রুপ যদি ধরেন স্পেশালি, ওরা কিন্তু পুরো লিডটা কালেকশন করে গিয়ে আপনার ফেসবুকের মাধ্যমে, ওরা মেইন প্ল্যাটফর্ম যেটা ইউজ করে সেটা হচ্ছে আপনার ফেসবুক। তো এই হচ্ছে টোটাল, আমি 2-3টা মাধ্যম বললাম, একটা হচ্ছে গিয়ে এফএনএফ, তারপর আরেকটা হচ্ছে গিয়ে এক্সপো, তারপর আরেকটা হচ্ছে ফেসবুক, হ্যাঁ, তারপর এসইও। এগুলোর মাধ্যমে যে কোনো ভাবে আপনি সুন্দর সুন্দর পোটেনশিয়াল লিডগুলো আপনি জেনারেট করতে পারবেন, যেটার মাধ্যমে হিউজ একটা সেল মানে রিয়েল এস্টেটে চলে আসবে। থ্যাংক ইউ আমি নিজাম ভাই। আমরা আজাদ হ্যাঁ ভাই, হ্যাঁ আমি বলেন। যদি নিজাম ভাইয়ের সাথে যদিও সময় নেই, বাট জাস্ট টু অ্যাড, জি বিকজ এইটা হ্যাঁ, অন্যান্য শিওর শিওর। ইন্ডাস্ট্রির সাথে রেলেভেন্ট। আমি আমার এশিয়ান পেইন্টস প্লাস হচ্ছে আমি একটা রিয়েল এস্টেটের ডিসকাশন ধরে আমি সেটা একটু দুই একটা পয়েন্ট হাইলাইট করতে চাই। এক নম্বর হচ্ছে লিড জেনারেশন। সো লিড অনেকভাবে আসে, লিড অর্গানিকও আসলো, লিড রেফারেলও আসবে, ওয়ার্ড অফ মাউথে আসবে, অনেকভাবে লিড আসবে। বাট লিড নার্চার করা কিন্তু এক্সট্রিমলি ক্রুশাল। এবং রাইট মানে যে হবে কি, যেমন লেটসে এশিয়ান পেইন্টস থেকে যেটা হতো, যে আমরা যেটা করতাম, যে আমরা লিড পেলাম, আমরা লিড ধরে তারপর হচ্ছে কাস্টমারের সাথে কথা বলা। কাস্টমার হয়তো বেসিক একটা কনভারসেশন করলো যে আচ্ছা আমার এই এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এই রং করবো, দ্যাটস ইট, কত টাকা লাগবে, ডান। লিডের ডিসকাশন কিন্তু ওখানেই শেষ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি হিসাব করে দেখলাম আমার 2 লাখ টাকা লাগবে, কাস্টমার বলেছে 1.5 লাখে পারবা, না পারলে নাই। না, এইভাবে কিন্তু লিড নার্চার হয় না। আপনার কাস্টমারকে বুঝাতে হবে যে কেন ওনার বাসায় কি অবস্থা, মশার লেভেলে কি অবস্থা, কি করা যায়, ওয়াটার প্রুফিং সলিউশন দরকার আছে কিনা, মানে ওনাকে রাইট প্রোডাক্টের ভ্যালুয়েশনটা বুঝাতে হবে, সার্ভিস ভ্যালুয়েশন, যে আমাদের যে সার্ভিস আছে সেটাতে সে কি পাচ্ছে, প্রোডাক্টের ওয়ারেন্টি কি পাচ্ছে। এবং হয়তো সে ওই মুহূর্তে বলবে যে না একটু চিন্তা করি, বাদ দেন, 2-1 বার ফোন ধরবে না। বাট এইটাকে কিন্তু আমরা এশিয়ান পেইন্টসে যেটা করতাম, আমরা এক্সেল শিটে কিন্তু মেনটেন হতো একদম ভেরি বেসিক, এবং ওটা ফলো আপ হতো 2 সপ্তাহ পর একবার কল করা হয়েছে কিনা, আমাদের ফিল্ডে যারা থাকতো সেকেন্ডারি টিম, ওরা গিয়েছে কিনা, গিয়ে গিয়ে নক করছে কিনা, লিডটাকে নার্চার করছে কিনা, স্যাম্পল করছে কিনা, যে স্যার আমরা স্যাম্পল করি, আপনি দেখেন আমরা কালারটা স্যাম্পল করে যে আপনি দেখেন যে ওয়েদার ইট মেক্স, মানে ওয়েদার আপনি পছন্দ করেন কিনা। সো লিড ক্রিয়েশন ইজ ইজি, বাট লিড মানে ওইটাকে ম্যাচিউর করা। ফাইনালি সাকসেস করাটা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট রাইট জার্নি। রাইট এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে অন দি প্রোডাক্ট নলেজ পার্ট। আমি রিসেন্টলি একটা রিয়েল এস্টেটের সাথে, অনেকগুলো রিয়েল এস্টেটের সাথে কথা বলেছিলাম একটা পার্সোনাল রিজনে। তো একজনের সাথে মোটামুটি এখন পর্যন্ত এগিয়ে গিয়েছি। তো ওয়ান অফ দ্য রিজন আমি ওই কোম্পানিটার নাম না বলে, বাট ওই কোম্পানিটা ওয়ান অফ দ্য টপ টিয়ার কোম্পানি, ওদের সাথে কাজ এগিয়ে গিয়েছে একটা মাত্র রিজনে। হ্যাঁ, অফকোর্স ওই কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু আছে, দ্যাটস শিওর। বাট যার সাথে কথা বলছি, মানে ওর যে প্রোডাক্ট নলেজ, ওর যে আর্কিটেকচারাল নলেজ, আমাকে যখন বুঝাচ্ছে, আমাকে যখন ম্যাপ পুরো ফ্রেমওয়ার্কটা বুঝাচ্ছে, পুরো বিল্ডিং স্ট্রাকচার বুঝাচ্ছে, পুরো ফ্ল্যাটের স্ট্রাকচার বুঝাচ্ছে, কোথায় কি কিভাবে কখন কিভাবে কি করা যায়, মানে প্রোডাক্ট নলেজ ওয়াজ ম্যাসিভ। এবং এইটাই কিন্তু আমাকে অ্যাট্রাক্ট করেছে অন্যান্যদের সাথে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং অন্যান্য 2-1টা বড় কোম্পানিগুলোর সাথে আমি যখন কথা বলেছি, আমি মিস করেছি, এবং নাম শুনলে আপনারা অবাক হবেন। সো product knowledge not on real estate, product knowledge on other products. আমি যদি আজকে
আমি আই ক্যান সেল টোবাকো, আই ক্যান সেল ফুড ইন, মানে যে কোনো ফুড প্রোডাক্ট, আই ক্যান সেল ডাইপার, আই ক্যান সেল লাইফস্টাইল প্রোডাক্ট, গাড়ি বাড়ি যাই বিক্রি করি না কেন, আমি যখনই কোনো কিছু বিক্রি করব এটা ডিটেল সম্পর্কে প্রোডাক্ট নলেজ মানে সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে জানাটা ইজ এক্সট্রিমলি ক্রুশাল। এবং যখন আমি আমার ক্লায়েন্টের সাথে মিট করতে যাব, যেমন যখন আমি যে রিয়েল এস্টেটে ডিসকাশন করছিলাম ওই সময় একটা ফার্দার একটা ডিসকাশনে একজন মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির একজন আসছিল বিকজ অফ লোন ডিসকাশন এন্ড আদার থিং। প্রথম মিটিং এ আমি দু একটা কোশ্চেন করলাম, হি ওয়াজ নট প্রিপেয়ার্ড, উনি কি জন্য আসছে আমি এটাও বুঝলাম না। সো পুরো ইমপ্রেশনই আমার নষ্ট করে দিয়েছে ওই কোম্পানি, এবং আমি আর পরে ফার্দার ফাইন্যান্সিয়াল ডিসকাশনেই যাইনি। মানে সো প্রোডাক্ট নলেজ ইম্পর্টেন্ট, লিড নার্চার ইম্পর্টেন্ট, এবং লিডে আপনি যখন যাচ্ছেন আপনি ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর ইট, যে আপনি আসলে কোন জিনিসটা নিয়ে ড্রাইভ দিবেন, এবং যাতে আপনি আগে থেকে ডিটারমাইন করতে পারেন যে এই কাস্টমার এই টাইপের কোশ্চেন করতে পারে, আমি প্রিপারেশন নিয়ে যাই। সো এই জিনিসগুলো ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আজম ভাই সরি, না না না, ইটস ওকে, ভেরি গুড ইনপুট। আমি একটু আপনাকে বলি, আমরা যখন ওই যে 5 স্টার হোটেল বিক্রি করেছি, এটা হচ্ছে গিয়ে গোলসেন্স গ্রুপে, আমরা যেটা করতাম, আপনি যেটা বলছিলেন, আমি একটু আগে বলতেছিলাম যে নাইম ভাইয়ের কাছে যদি একটা সেলস পারসন যায়, সে যদি একটা রং ওয়ার্ড ইউজ করে, তাহলে কিন্তু সে নাইম ভাইয়ের মতো একটা ক্লায়েন্টকে সে হারাবে। কারণ তার কিন্তু প্রপার প্ল্যানিং এবং তার কিন্তু প্রিপারেশনটা একেবারে পারফেক্ট লেভেলে থাকতে হবে। যেমন আমরা যেটা করি যে হোটেলে আমি কি ইউজ করতেছি, আসলে আমি কোন পাইপটা ইউজ করতেছি, হ্যাঁ, ন্যাশনাল পাইপ কিনা, তারপর আমি রডটা কি বিএসআরএম এর রডটা ইউজ করতেছি, তারপর আমি যে টাইলসটা এটা কি আসলে দুবাই ইম্পোর্টেড না চায়না ইম্পোর্টেড, এই জিনিসগুলো যখন ওই যে যেটা নাইম ভাই বলতেছিল, এইটা যখন আমি একটা ক্লায়েন্টকে পারফেক্টলি ধরে ধরে প্রত্যেকটা প্যারামিটার বুঝাবো, তখন কিন্তু আমার সেল কিন্তু অলরেডি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। ওই ক্লায়েন্ট অ্যাট্রাক্ট বাই মাই প্রোডাক্ট অ্যাকচুয়ালি, তখন কিন্তু দেখা যায় যে সেটা। আর যদি রং রিপ্রেজেন্টেশন, যেমন যে নাইম ভাইয়ের কাছে গিয়েছে সে হয়তো প্রিপারেশন নিয়ে যায়নি, এখন নাইম ভাইয়ের তো কনফিডেন্স গ্রো হয়নি, কারণ যেহেতু যে সেলস পারসন তারই কিন্তু ব্র্যান্ড ইমেজে নাইম ভাই নিবে, কোম্পানি ভালো হবে, বাট তার তো সেলস আফটার সার্ভিসের একটা ইস্যু থাকে। এটা কিন্তু সেলস আফটার সার্ভিসের একটা ইস্যু আছে, যে তার সাথে লং টার্ম তাকে সাপোর্ট দেয়া, তার কাছে কথাগুলো শোনা। এখন সেই যদি ওয়েল প্রিপেয়ার না হয় তাহলে নাইম ভাই কেন নিবে? তো নাইম ভাই খুব ভালো পয়েন্ট ধরছেন। আর লিড গুলো দেখা যায় যে লিড গুলো নার্সিংটা ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা আবার লিডের আবার 2-3টা স্টেজ ভাগ করি নাইম ভাই, যে প্রথমে আমরা একটা র লিড পাই, এই জায়গা থেকে একটা পোটেনশিয়াল বেস গঠন করি, তারপর আবার এইটা থেকে আবার আমরা করি এ বি সি, হ্যাঁ, কারা কোন ক্যাটাগরিতে আছে। আমরা যারা এ ক্যাটাগরি থাকে তাদেরকে একরকম আমরা তাদেরকে নার্সিং করি, বি ক্যাটাগরি একরকম, সি ক্যাটাগরি। এখন আবার এইটার সাথে আমাদের রিলেটেড হচ্ছে, তার সাথে আমরা যেটাকে বলি এক্সটার্নাল মিটিং, ফোনে কথা হলো তারপর সে ফিজিক্যালি যাবে। আবার আরেকটা হচ্ছে প্রজেক্ট ভিজিট, যে আমার যখন লিডটা বি থেকে যখন প্রজেক্ট ভিজিটে যায় তখন কিন্তু এ হয়ে যায় লিডটা, যে সে আমার কথা শুনছে, আমাকে সময় দিয়েছে, তারপর কিন্তু সে আমার প্রজেক্টে যাচ্ছে। দ্যাট মিনস কি, তার কিন্তু স্টেপ গুলো আরো আগাচ্ছে, এবং আমি তখন ক্লোজ টু ডিল। আমরা তখন একটা পর্যায়ে গিয়ে ভাবি যখন এটা দেখে এবং তার যদি পজিটিভ ফিডব্যাক থাকে তখন আমরা বুঝি এই ডিলটা ক্লোজ হওয়ার মতো। হ্যাঁ, তখন যেটা হয়, ওর যারা সিনিয়র লিডার থাকে, ওই সেলসম্যানের যারা সিনিয়র লিডার থাকে, তখন কিন্তু তারা বসে ক্লোজ দ্য ডিল। কারণ এই যে কিন্তু আপনার অনেক কোশ্চেন করে থাকে, ওরা কিন্তু এটা ম্যাচিউর লেভেল অ্যান্সার দিতে পারে না। তখন আমরা বসে অ্যান্সার দিলে ক্লায়েন্ট যদি স্যাটিসফাই হয়, তখন লিডটা সাকসেসফুল সেল কনভার্সনটা হয়ে যায়। থ্যাংক ইউ নাইম ভাই, আপনিও অ্যাড করলেন, থ্যাঙ্কস। Thank you very much, Nijam bhai, for give us the কি বলবো যে রিয়েল এস্টেটের অনেক ভিতরের কথা আমরা আজকে জানলাম। সো আমরা একদম শেষে চলে আসছি। আমি লাস্ট কোয়েশ্চেনটা করব নাইম ভাইকে, এবং আমি ক্লোজিং কিছু কথা বলতে বলবো নিজাম ভাইকে, সো দ্যাট উই ক্যান র্যাপ আপ, বিকজ উই হ্যাভ অলরেডি আউট অফ টাইম। আমরা অলরেডি মোর দ্যান 18 মিনিটস আমরা ক্রস করে ফেলছি, অ্যান্ড হিউজ পিপলস আর গ্যাদারিং, মেনি প্রশ্ন, অনেক কোয়েশ্চেন আসছে। কিভাবে একটা ভালো টিম তৈরি করা যাবে, কিভাবে আমরা কি বলে লিডগুলোকে আরো অন্যভাবে বের করতে পারি, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ এ গুড লিডার্স, অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো ভাইয়েরা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন্স। আমরা আশা করব নেক্সট কোনো একটি এপিসোডে আপনাদের এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য, এবং আমাদের সেলস লিডাররা ডেফিনেটলি রেডি আছে ফর গিভিং দিস টাইপ অফ কোয়েশ্চেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেছি,
বাট আমাদের হাতে একদমই সময় নেই। আমি লাস্ট একটা কোশ্চেন নাইম ভাইকে করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড বিজনেস প্ল্যানিং এইটা কিভাবে আপনি করলে যাতে হচ্ছে এইটা অ্যালাইনমেন্ট হয় মার্কেটিং এফোর্টের সাথে, এইটা যদি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন ইন এ ভেরি শর্ট ওয়ার্ড, তারপরে আমরা নিজাম ভাইকে বলবো ক্লোজিং দেওয়ার জন্য, বিকজ অলরেডি উই হ্যাভ আউট অফ টাইম। শর্টলি নাইম বলি ভাই, তাহলে, thank you. শর্টলি বলি। হ্যাঁ, যদি শর্টলি বলি সেটা হচ্ছে দেখেন, দুইভাবে আগেও যেটা দেখতাম অনেক সময়, মানে আগে মানে লাইক অনেকদিন আগে বিভিন্ন কোম্পানিতে দেখতাম যে দেখা যায় সেলস টিম একটা, মার্কেটিং একটা প্ল্যানিং করছে, নেক্সট ইয়ারের প্ল্যানিং, এবং সেলস আর একটা প্ল্যানিং করছে, এবং দুজনের মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নেই। হ্যাঁ, হয়তো নাম্বার অ্যালাইনমেন্ট আছে যে ঠিক আছে তুমি 300 করবা, মার্কেটিং ওভাবে প্ল্যান করছে কিভাবে 300 করবে, সেলস কিভাবে প্ল্যান করছে 300 করবে, বাট কোনো অ্যালাইনমেন্ট নাই। Integrated commercial planning is a very, it's not a fancy word, rather এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেমওয়ার্ক। আপনি যখনই কোনো সাইকেল প্ল্যান করবেন, আপনি অথবা আপনি লেটস আপনি প্ল্যান করলেন যে আপনি কিভাবে আপনি নেক্সট কোয়ার্টারে আপনি এই ক্যাম্পেইনটা চালাবেন, রাইট, লেটস হোয়াট এভার দ্য ক্যাম্পেইন ইজ, অথবা নেটওয়ার্কের বাইরে কোনো ক্যাম্পেইন চালাবো লেটস। সো আপনি একটা কনজিউমার অ্যাঙ্গেলে একটা অ্যাক্টিভিটি প্ল্যান করছেন যে আমি কনজিউমার নিয়ে আমি ট্র্যাডিশনাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া আমি এভাবে খেলবো, অল দ্য প্ল্যানিংস আর দেয়ার। এইটাকে ট্রান্সলেট করে আপনার রিটেল লেভেলও এঙ্গেজমেন্টটা করাটা ইম্পর্টেন্ট। যে দেখেন একটা সিম্পল কাজ, যেমন হয়তো সেলস টিম প্ল্যান করছে যে আমি আচ্ছা ঠিক আছে নেক্সট কোয়ার্টারে হচ্ছে আমার, আমি লেটস ওয়ার্ল্ডস নাম্বার 1 নিয়ে কথা বলবো, যে নিডো ওয়াজ দি নাম্বার 1 ব্র্যান্ড, সো আমি নিডো নাম্বার 1 ব্র্যান্ড নিয়ে কথা বলবো, রাইট। তো মার্কেটিং বললো আমি টিভিসি করবো, আমি ডিজিটালে ব্লা অনেক কিছু করবো। রিটেল বললো যে আচ্ছা নেক্সট কোয়ার্টারে আমি হচ্ছে 10,000 বা 5,000 দোকানে আমি রিটেল মিট করব, আমি 2,000 দোকানে ডিসপ্লে করব। হ্যাঁ, বাট কানেকশনটা কিভাবে আসবে জানেন? কানেকশনটা আসবে তখনই যখন এই সেম ল্যাঙ্গুয়েজটা, যে আমি ওয়ার্ল্ড নাম্বার 1 যে ড্রাইভ করছি, আমি যখন রিটেল মিট করছি, আমি কেন না সেই মেসেজটাও ট্রান্সলেট করে দিই যাতে কনসিস্টেন্ট মেসেজিং থাকে, টু কানেক্ট ইন্টিগ্রেটেড, যে হচ্ছে রিটেল মিট নাম্বার 1 ব্র্যান্ডের সেলিব্রেশন হচ্ছে 1,000, আমি 10,000 বা 5,000 রিটেলারকে ডাকলাম, ডেকে আমি ওদেরকে নাম্বার 1 মেসেজটা নিয়ে আমি ওদেরকে হাইপ আপ করলাম, সেটা নিয়ে ডিসকাশন করলাম। আমি যখন ডিসপ্লে করছি টপ 2,000 দোকানে, সেখানে আমি নাম্বার 1 কে ঘিরে আমি ডিসপ্লেটা করছি, মানে অল দ্য ডিসকাশনস হ্যাজ টু বি ইন্টিগ্রেটেড। আজকে যাতে এরকম না হয় যে আমি ব্র্যান্ড সাইডে বলছি নাম্বার 1, রিটেল সাইডে জাস্ট খালি রিটেল নিয়ে কথা হচ্ছে। আমার মনে হলো আজকে 50,000 থেকে ডিস্ট্রিবিউশন ড্রাইভ দিয়ে আমি আরো 50,000 বাড়াবো, 1 লাখ করবো, বাট কিভাবে করব? লেটস ড্রাইভ উইথ নাম্বার 1 মেসেজ। তখন হবে কি, ওই যে ইন্টিগ্রেশনে থাকবে যে আমি 1 নাম্বার ব্র্যান্ড, নাম্বার 1 মেসেজ, কনজিউমারও জানতেছে, রিটেলারের সাথে আমি যখন যা করছি আমি নাম্বার 1 মেসেজ দিয়ে করছি। সো কোয়ার্টার ওয়াইজ যে ক্যাম্পেইনটা আমি করছি, সেই ক্যাম্পেইনটা হ্যাজ টু বি ট্রান্সলেটেড in all the framework initiatives. So either consumer, even distributor level, আমি যখন আজকে ডিস্ট্রিবিউটর লেভেল নিয়ে কথা বলছি, ওয়াই নট আজকে ডিস্ট্রিবিউটর সবাইকে নিয়ে আমি নাম্বার 1 মেসেজ দিচ্ছি, এই সিম্পল, যে সকাল শুভ সকাল, আজকে আমরা কি নাম্বার 1 মিল্ক দিয়ে নাস্তা করেছি কিনা, আই এম জাস্ট সেইং আর কি। সো মানে all the communication that you do, all the planning that you do, all the activities that you do in that quarter has to be driven by the same campaign or same theme, যাতে সবকিছু ইন্টিগ্রেটেড মনে হয়। এবং এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে সবাই সেজ ইন দ্য সেম টোন, কনসিস্টেন্ট মেসেজ, ব্র্যান্ডের স্ট্রেংথ বাড়ায় দেয়, ব্র্যান্ডের ইকুইটি বাড়ায় দেয়, হুইচ ইজ বেনিফিশিয়াল ফর লং টার্ম সাস্টেনেবিলিটি, বিজনেস সাস্টেনেবিলিটি। তো এটা বলে আজব ভাই আমি থ্যাংক ইউ নাইম ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। তারপরেও আমি নিজাম ভাইকে রিকোয়েস্ট করব উনি ক্লোজিং এর সময় নাইম ভাইকে আজকে আসার জন্য অবশ্যই থ্যাঙ্কস জানাবে। সো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। নিজাম ভাই, আপনার কাছে জাস্ট একটা কোয়েশ্চেন করব, ইউ ট্রাই টু বি আনসার অ্যান্ড দেন ইউ গো টু ডিরেক্টলি টু দ্য ক্লোজিং। সো প্রশ্নটা হচ্ছে যে, একটা প্রশ্ন আসছে যে সেলস পিপলরা কি সেল করে অনেক টাকা ইনকাম করতে পারে কিনা? অনেক টাকা মিন্স লাখ টাকা হইতে পারে, কোটি টাকা হইতে পারে। ইজ ইট পসিবল এন্ড হাউ ইট পসিবল? এটা যদি হয় তাহলে কেমনে করতে পারে? কি পদ্ধতিতে একটা সেলস পিপল সে এত টাকা ইনকাম করতে পারে? সো আমি তো দেখে আসছি যে মানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলাতে আসলে ভালো করা যায়, বাট আপনি যদি আমাদেরকে একদম ডিরেক্টলি বলেন তাহলে খুব ভালো হয়। প্যারালালি আজকের প্রোগ্রামটি আপনি কনক্লুশন নিয়ে আসার চেষ্টা করবেন, সো দ্যাট আমরা আজকে শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আজাদ ভাই, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। তো বেসিক্যালি আমি যেটা বলবো যে সেলস পিপলরা আসলে ইনকাম করতে পারে, এবং যেটা আসলে
আমি যখন বিভিন্ন সেগমেন্টে কাজ করেছি, স্পেশালি আমি টেলিকমে কাজ করেছি, তারপর মোবাইল ডিভাইস নিয়ে কাজ করেছি, পেট্রোলিয়াম নিয়ে কাজ করেছি, তারপর রিয়েল এস্টেট নিয়ে কাজ করেছি, তারপর ই কমার্স নিয়ে কাজ করেছি। সো ডিফারেন্ট সেগমেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলবো যে সেলস পার্সনরা অনেক টাকা ইনকাম করতে পারে, এবং এই ধারণাটা কিন্তু আমার স্পেশালি যখন আমি ডিরেক্ট সেলসে ইনভলভ হয়েছি, যে যখন ডিরেক্ট সেলস ইনভলভ হয়েছি তখন দেখেছি যে সেলস প্রফেশনালরা অনেক টাকা ইনকাম করতে পারছে। তো এই জায়গায় বিষয় হচ্ছে যে একটা সেলস প্রফেশনাল, তার ধরেন যে স্যালারি হচ্ছে 50,000 টাকা, বাট সে রিয়েল এস্টেটে প্রোডাক্ট বিক্রি করে। রিয়েল এস্টেটে কোনো কোনো কোম্পানি 5% দেয়, 3% দেয়, বেসিস অন কোম্পানি নর্মস এবং ভ্যালু এবং কোম্পানির একটা একটা ক্রাইটেরিয়া অনুযায়ী। হ্যাঁ, তো এই জায়গায় দেখা যায় যে একটা সেলস পারসন মান্থলি যার 50,000 টাকা স্যালারি, সে চাইলে 10 লাখ টাকাও ইনকাম করতে পারে, যেটা কিন্তু অন্য কোনো প্রফেশনে সম্ভব না। আমি যতটুকু জানি, যেহেতু আমি ডিফারেন্ট সেগমেন্টে সেলস নিয়ে কাজ করেছি, এবং হাই ভ্যালু প্রোডাক্টগুলোতে এই পরিমাণ ইনসেন্টিভ দেয়, যেটা কিন্তু অন্য প্রোডাক্টে দেয় কিনা আমার জানা নেই। হ্যাঁ, আমি হয়তো না জেনে বলতেছি, হয়তো বা থাকতেও পারে, বাট আমার যতটুকু এক্সপিরিয়েন্স 15 ইয়ার্স, আমরা এরকমও দেখেছি যে সেলস প্রফেশনালরা আপনার টোটাল তার 35, 40, 50 লক্ষ টাকা তার ইনসেন্টিভ সে পাচ্ছে, কোটি টাকাও পাচ্ছে। এবং তারা দেখা যাচ্ছে যে জাস্ট 10 ইয়ার্সে সে ঢাকার শহরে 2টো বাড়ি করেছে, গাড়ি করেছে, জমি নিয়েছে। এরা কিন্তু সেলস প্রফেশনালরা। এখন অন্য ইন্ডাস্ট্রি যারা, তাদের কাছে হয়তো এটা স্বপ্নের মতো মনে হবে যে সেলস প্রফেশনালরা এগুলো করতে পারে কিনা। আপনি দেখেন ওয়ার্ল্ডের বেস্ট সেলার, যার গিনিস বুকে নাম এসেছে, জিও গিরাট, আপনি যদি গুগলে সার্চ দেন, সে কিন্তু 4 বছর কি 4.5 বছরে সে কিন্তু 13,000 গাড়ি বিক্রি করেছে। এবং এটা কিন্তু কোনোটাই কর্পোরেট সেলস না, এবং এটা কিন্তু প্রত্যেকটাই পার্সোনাল সেলস, মানে সে পার্সন টু পার্সন বিক্রি করেছে। তো আমরা একটা ক্যালকুলেশন করে দেখলাম যে 13,000 গাড়ি যদি বিক্রি হয়, তাহলে আমার যতটুকু খেয়াল আছে প্রতিদিন হয়তো 6টা বা 7টা করে সে গাড়ি বিক্রি করেছে। এখন যদি দেখেন একটা পার্সন প্রতিদিন যদি 6টা 7টা গাড়ি বিক্রি করতে হয়, তার কি পরিমাণ সেলস স্কিল লাগে। এবং দ্যাটস ওয়াই কিন্তু সে ওয়ার্ল্ড ওয়াইড একটা রেকর্ড করেছে, যে তার গিনিস বুকে তার নাম আছে। তো এই জায়গায় আমরা হয়তো ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, হাই ভ্যালু প্রোডাক্টগুলোর ক্ষেত্রে প্রচুর ইনসেন্টিভ দেয়। হ্যাঁ, যে স্যালারি দেখা যায় যে কারো 2 বছরের স্যালারি দেখা যাচ্ছে 1 মাসে সে অ্যাচিভ করে ফেলছে, কারো 1 বছরের স্যালারি সে 1 মাসে অ্যাচিভ করে ফেলছে, যেটা কিন্তু সেলস প্রফেশনে অন্য জায়গায় সম্ভব না। আপনি যদি আমেরিকার ব্র্যান্ড রেসির কথা বলেন, সেও কিন্তু মানে সেলসের মাধ্যমে খুব ভালো কেরিয়ার গড়েছে। রিচার্ড ব্রানসনের কথা বলেন, এরা কিন্তু সবাই সেলস পার্সন। আমরা যদি ধরি জ্যাক মা, সেও কিন্তু সেলস পার্সন। ওয়ারেন বাফেট, সে কিন্তু ক্লাস 6-এ বসে কিন্তু সে তার প্রথম দাদার কাছে বিক্রি করেছে। অল আর দ্য সেলস পিপল আপনি যদি ধরেন। তো সেলস পার্সনদের কিন্তু খুব ডাইনামিক কেরিয়ার, এবং যদি বিক্রি করতে পারে, সে আউট অফ বক্স ইনকাম করতে পারবে, নো ডাউট। সে মিলিয়ন বিলিয়ন সে ইনকাম করতে পারবে। এটা মানে সে বিলিয়ন হয়তো বা সে যখন যদি কোম্পানি গঠন করে, কারণ আমরা দেখি যে ম্যাক্সিমাম সেলস পার্সনরা কনভার্সন টু এন্টারপ্রেনার, অনেকের ক্ষেত্রে ওয়ার্ল্ডে যারা বড় বড় আছে তারা কিন্তু কনভার্ট হয়ে এন্টারপ্রেনার হয়ে গেছে, কারণ সে রেভিনিউ জেনারেট করা শিখেছে, সে পরবর্তীতে কোম্পানি দিয়েছে, সে কিন্তু বড় বড় টাকা ইনকাম করেছে, এখনো দেখছি আমরা। তো এই জায়গা থেকে আমরা বলবো যে সেলস পার্সনরা আপনার অনেক বড় লেভেলে ইনকাম করতে পারে। বিসাইড আপনি যদি ধরেন ওয়ার্ল্ডের এখন কারেন্ট ওয়ার্ল্ডের কথা আমরা যদি ধরি, ইলন মাস্ক ওয়ার্ল্ডের অন্যতম ধনী ব্যক্তি, উনি দেখেন ওনার যে প্রোডাক্টের যে স্ট্র্যাটেজি আছে, উনি কিন্তু জিরো মার্কেটিং কস্টে ওনার কিন্তু প্রোডাক্ট স্প্রেড আউট করে। কারণ ওনার কিন্তু ফ্যান ফলোয়ার এত বেশি, উনি যে কোনো একটা প্রোডাক্ট যদি লঞ্চ করে, উনি জাস্ট এটা নিয়ে জাস্ট একটু সোশ্যাল মিডিয়ায় লেখে, মানুষ কিন্তু ওয়েট করে। দেখেন কিছুদিন আগে পাইফোনের কথা বলেছে, মানুষ কিন্তু এখন ওয়েট করছে যে কবে পাইফোন আসবে। কিন্তু দেখেন তার কিন্তু, আমরা কিন্তু টয়োটার সিও কে আমিও চিনি না, আমি জানি না আপনি চিনেন কিনা, টয়োটার সিও কে কিন্তু কেউ চিনে না। অথচ আপনি দেখেন টেসলার সিও কে কিন্তু সবাই চিনে, কারণ সে কিন্তু তার জায়গায় নিজেকে সেল করছে। এবং দেখেন আপনি যদি ইন টার্মস অফ রেভিনিউ দেখেন, লাস্ট ইয়ারে 2023 যদি রেভিনিউ দেখেন, যেটা হচ্ছে গিয়ে টেসলা হচ্ছে 1 নম্বর। আর ইন টার্ম মানে যদি কোয়ান্টিটির দিক থেকে দেখেন, কোয়ান্টিটির দিক থেকে টয়টা হচ্ছে 1 নম্বর। তাহলে দেখেন টয়টা কিন্তু অনেক দিনের কোম্পানি, তার কিন্তু রেভিনিউ ওভার করে ফেলেছে কিন্তু টেসলা। এবং সে কিন্তু দেখেন সে নিজেই কিন্তু সেল করছে প্রতিনিয়ত, এখন সেও কিন্তু অনেক টাকা ইনকাম করছে। তো এখন সেলস পার্সন যারা মানে এখন আপনার কিন্তু প্রফেশনালি, আমি যেটা বলি যে সবাইকে এখন সেলেবল হতে হবে। যেমন
একজন ডাক্তারের কাছে রোগী যাবে না যদি সে নিজেকে সেল না করতে পারে। একজন উকিলের কাছে ক্লায়েন্ট যাবে না যদি সে না নিজেকে সেল করতে পারে। আমরা দেখছি যে অনেক ভালো ডাক্তার আছে কিন্তু সে নিজেকে সেল করতে পারেনি। আবার দেখতেছি যে কম ডাক্তার যারা অতটা ভালো না কিন্তু সে এত সোশ্যাল মিডিয়া একটি মানুষকে এত সেবা দেয় ফ্রি, সে মানুষের ইমোশনে এত কাছাকাছি হচ্ছে, মানুষ মনে করছে যে সে যেটা দিবে তার মাধ্যমে সে ভালো হয়ে যাবে। তো দিস ইজ দ্য সেলসম্যানশিপ অ্যাকচুয়ালি। সেলসম্যানশিপ হলে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষ সেলসম্যান। আপনি যদি ধরেন মাও কিন্তু সন্তান দুধ দেয় না যদি না বাচ্চা না কাঁদে। মাকে বাচ্চার কিন্তু আর্জেন্সি বোঝাতে হয়, তারপর কিন্তু বাচ্চাকে দুধ দেয়। তো আলটিমেটলি কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রতিটা মানুষ সেলসম্যান। যদি আমি সেল না করতে পারি আমি সন্তানের কাছে কিন্তু ভালো না, বাবা কিন্তু ভালো না। তো আমরা যারা সেলস প্রফেশনাল আছি আমরা কিন্তু সারা জীবন একটা কাজ করি, সেটা হচ্ছে প্রফেশনালিও সেল করি, পার্সোনালিও সেল করি। আর এই সেলস প্রফেশনটা এত মজার, আপনি যখন একটু ডিফারেন্ট সেগমেন্টে কাজ করবেন তখন কিন্তু আমরা কিন্তু একটা সময় বুঝতে পারি না যে 1 মিলিয়ন টাকা এক মাস ইনকাম করা সম্ভব। আমরা শুনেছি বড় বড় কোম্পানির সিইও বা সিইওরা হয়তো 1 মিলিয়ন টাকা এক মাস ইনকাম করে, কিন্তু আমরা যখন একটু ডিফারেন্ট প্রোডাক্টে আসলাম তখন এসে দেখি যে একটা সেলস পারসন যার 50,000 টাকা সে 1 মিলিয়ন ইনকাম করছে তার ইনসেন্টিভের মাধ্যমে, 2 মিলিয়ন ইনকাম করছে, ঢাকায় গাড়ি বাড়ি করছে শুধুমাত্র সেলসের চাকরি দিয়ে। সে হয়তো ডেপুটি ম্যানেজার বা সে হচ্ছে মনে করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কিন্তু এই জায়গায় কিন্তু আপনার স্পেস আছে। তো সেলস একটা ডাইনামিক প্রফেশন। সবশেষে আমি যেটা বলবো, যদি কারো সেলসে কেরিয়ার গড়তে চায় এটার মতো মজার প্রফেশন নাই, এবং উদ্যোক্তা হওয়ার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সেলস। কারণ যেই কোম্পানি যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারে ওই কোম্পানি কিন্তু সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, কোম্পানি যত ভালো হোক যত কিছু হোক সে যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারে সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সো দিন শেষে কিন্তু সেলস, এটা যাই হোক কোম্পানি কিন্তু ব্লাড হচ্ছে সেলস। তো ওই আসপেক্ট থেকে আমরা বলবো উই আর ভেরি লাকি, থ্যাঙ্কস টু আল্লাহ, যে আমরা আসলে এই প্রফেশনটায় আসতে পেরেছি। and we feel proud when someone says us the salesperson actually. এতটুকু বলবো। আর খুব সুন্দর আলোচনা করেছেন আজকে নাইম ভাই, থ্যাঙ্কস এ লট ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, বটম অফ মাই হার্ট। অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু আজাদ ব্রাদার আমাকে ইনভাইটেশন করার জন্য। আমরাও অনেক কিছু শিখেছি নাইম ভাইয়ের কাছ থেকে, আপনার কাছ থেকে, এবং কন্টিনিউয়াস আমরা লার্নিং, আমরা শিখতেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাইম ভাই আমাদের লিডার্স টকে আসার জন্য। আর নিজাম ভাই তো আমাদের সাথে আছে, আমরা সবসময় তাকে গুরু হিসাবে পাবো আশা করি। সো আমরা নেক্সট আমাদের যে উইক আছে সেইখানে আমরা এইচআর এর কাউকে নিয়ে আসার চেষ্টা করব, যাতে হচ্ছে আমাদের সেলস টিম আসলে ইন্টারভিউয়ে কিরকম করতে পারে বা সেই রিলেটেড কিছু বিষয় আলোচনা করা যায় কিনা। সো নিজাম ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার প্রাণবন্ত আলোচনা। আমরা আসলে ফ্ল্যাডেড বাই SMS বা কমেন্ট বলেন, এখনো আমার এখানে কমেন্টস আসছে। সো আসলে এই আলোচনা শেষ করা যাবে না। তা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আজকের ক্রিয়েটিভ কিছু আইডিয়া, ক্রিয়েটিভ কিছু কি বলে আমি বলবো যে লার্নিংস আমরা আমাদের টিমকে দিতে পারছি আশা করি। এবং নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমি ইনভাইট করছি সবাইকে, যে আমরা অবশ্যই যেন পরবর্তী সেশনটাতে থাকি। সো ধন্যবাদ। এবং নাইম ভাই এবং নিজাম ভাই দুজনকেই বলবো যে আমরা আসলে আপনাদের একটু অতিরিক্ত সময় নিয়ে ফেলছি, সরি ফর দ্যাট, বাট কিছু করার নাই। অডিয়েন্স এখনো ফ্লাডেড, এখনো তারা প্রশ্ন করছে, বাট আমাকে শেষ করতে হবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।